আদিল মির্জাস বিলাভড লিখেছেন নাবিলা ইশক। পর্ব ৭। অমন এক অস্বস্তিকর দৃশ্য মরিয়ম বেগম এতটাই দ্রুতগতিতে মাথা দোলালেন যে ঘাড়ের রোগে বিচ্ছিরি একটা টান লাগে। ব্যথায় দম বন্ধ হয়ে এলেও তার অভিব্যক্তির পরিবর্তন হয় না। নরেন্দা এক চুলো তার অমন শীতল শরীরেই প্রথমে চোখ গেল রোজার, দেখল রান্নাঘরের ওদিকে আরও দুটো মাথা নুয়ে আছে। ব্যাস মুহূর্তে লজ্জা কারো হয়, চোখ মুখ বুজে ফেলল শক্ত করে। অনেকক্ষণ ধরে ও বোয়াল মাছের মতো মুষ্টে মুষ্টে ছিল। সুযোগে ওই প্রশস্ত শক্ত কাঁধে দুটো ঘুষিও মেরে বসিয়েছে। এতে কাজের কাজ কিছুই তো হলোই না, উল্টে ওর সাথে ভীষণ এক অন্যায় হয়ে গেল। এমন এক বৃষ্টিকাণ্ডের ভুক্তভোগী হয় যে রাগে দুঃখে কেমন শরীরটায় আটসাট হয়ে এলো। একজন পুরুষ মানুষ কতটা একটা লম্পট দুশ্চরিত্রের থাকলে এমন একটা কাজ করতে পারে। রোজা ভয়ে আর নড়ারই সাহস সঞ্চয় করতে পারল না। দাঁতে দাঁত পিষে শুধু পড়ে রইল প্রশস্ত কাঁধে। আদিলের নেওয়া প্রত্যেকটা দীর্ঘ কদমের সাথে সাথে ওর পেটে গাঢ়ভাবে ছুঁয়ে যাচ্ছে নগ্ন কাঠটা। প্রত্যেকটা স্পর্শে তরতর করে বাড়ালো রোজার রাগ এবং লাজ। ও কি একটা কামড় বসিয়ে দেবে এক টুকরো মাংস ছিনিয়ে নেওয়ার মতো করে? কিন্তু কামড়টা ভীষণ এক গভীর কাতর ব্যাপার। রোজা মোটেও নিজের ঠোঁট এবং মুখ এই লম্পটের কাছে ধারেও নিতে চায় না। এই পর্যায়ে ওর কণ্ঠ জেদ ভেঙে অসহায় হয়ে এলো কেমন। নামান আমাকে, নামান প্লিজ। আদিল শুনল না, নামালো না, উল্টো সিঁড়িতে পা ফেলে আবারও ভীষণ দ্রুতগতিতে রোজার চটচলতিতে ভয়ে খামচে ধরল শক্তপোক্ত কাঁধ। পর মুহূর্তেই উপলব্ধি করল হাতের তলায় থাকা উত্তপ্ত নগ্ন শরীর। কি বেলাজ পুরুষ মানুষ! উদাম শরীরে নাচতে নাচতে চলে এসেছে। পরনে কোনো রকমের একটা প্যান্ট। রোজার মনে হচ্ছে ওটাও যে কোনো সময় খুলে যেতে পারে। ইস! ও যখন দেখলো দোতলায় উঠে এসেছে, হাঁপ ছেড়ে বাঁচল। পা দুটো ঝেড়ে নামাতে চাইলেই আশ্চর্যজনকভাবে তখনও নামল না আদিল। রোজাকে কিং কর্তব্য প্রিমিট করে দিয়ে ফের সিঁড়ি ধরে। গন্তব্য যে ৩ তলায় তা বুঝতে আর বাকি নেই। আতঙ্কে ওর মুখটা ফ্যাকাশে হয়ে এলো অমনি। দরপড়িয়ে ওঠা কণ্ঠে সামনে চাপা হুঙ্কার ছাড়ল, আদিল মির্জা, আই উইল কিল ইউ, আই উইল শুট ইউ, আই উইল। আদিলের অভিব্যক্তির আহামরি পরিবর্তন হয় না, থামায় না কদম। বেয়ে উঠেছে প্রত্যেকটা সিঁড়ি। হাঁটা অব্যাহত রেখে সেভাবেই মাথাটা ঘুরিয়ে বোধহয় তাকালো। রোজার চোখে মুখে ক্রমশ নীল হচ্ছে। হবে না, মনের আঙ্গিনায় ভীষণ গোপনে থাকা ব্যাপারটা ঘটতে পারে, এতটুকু ভাবনায় ওর মস্তিষ্ক অসাড় হয়ে যেতে যথেষ্ট। এতক্ষণ যাবৎ এই লোকের অত্যাচারও সহ্য করে গিয়েছে, ঝামেলা করে সবার নজর আসতে চায় না বলে। এই যাত্রায় আর কিছুই ধার ধারল না। হিসিয়ে নামতে চেয়ে ও ২ হাতে আদিলের গলা টিপে ধরল। অনুভব করলো তাকে ধরার স্টাইল পরিবর্তন হয়ে গিয়েছে। বাচ্চার কোলে নেওয়ার মতো করে পজিশনে এবার। ওই লোকের হাত কোথায়? ভ্যাপাচাকা খেয়ে বেচারি পর মুহূর্তেই লজ্জায় আতঙ্কে চিৎকার করে ওঠে, লম্পট! এই লম্পট! লম্পট নামান, এক্ষুনি নামান, নামান, নয়তো মেরে ফেলবো আপনাকে। অসভ্য, অসভ্য ছি! আদিল তপ্ত চোখে মাথাটা যখন ঘুরিয়ে তাকালো রোজার ফুটন্ত আগুনের মতো ফুটতে থাকা মুখে আধার নামল। কম্পনমান ঠোঁট। আদিলের অমন ভেজা গাঢ় গম্ভীর রক্তিম চোখের দৃষ্টি ওর যে অচেনা, বড্ড অচেনা। ওর হাতের নিচে থাকা শরীর থেকে মনে হলো আগুন বেরোচ্ছে। ঘন ঘন নেওয়া শ্বাস প্রশ্বাসের তরুণ ভালোভাবে উপলব্ধি করতে পারছে আদিলের বুকের ওঠানামার গতি ও স্বাভাবিক সবকিছু। রোজার মুখটা কুমড়ের মতো লাল হয়ে আছে। চোখ মুখ দিয়ে আগুন ছড়িয়ে আদিলকে পুড়িয়ে ফেলার মতো সিস্টেম থাকলে এতক্ষণে আদিল পুড়ে মরে যেত। আদিল দৃষ্টি ফিরিয়ে নিল, উদ্দেশ্য করে বলল, সেভ ইউর এনার্জি মিসেস আদিল। আপনার ভালোর জন্যই বলছি, আপনার কাজে লাগতে পারে। রোজা আতঙ্কিত মুখটা আদিল আর দেখল না। সোজা এলো ৩য় তলায়। করিডোর পেরিয়ে এসে সোজা প্রবেশ করলো তার রুমের ভেতরে। বিশাল বড় গোল আকৃতির অমন নরম তুলতুলে বিছানাতেই ফেললো এতক্ষণ ধরে ভীষণ পরিশ্রমের সাথে মুষ্টে নামতে চাওয়া রোজার পাতলা শরীরটা। রোজার পেট ছুতেই পারেনি গাঢ়ভাবে। পর মুহূর্তেই ও ব্যাঙের মতো লাফিয়ে উঠতে চাইলে বাদ সাধল আদিলের পেশিবহুল হাত। এক হাত রুক্ষভাবে পেঁচিয়ে ধরল পাতলা কোমরটা, টেনে শুয়ে দিল ফের। রোজার চিৎকার চেঁচামেচি হঠাৎ ধপ করে আগুন নিভে যাওয়ার মতো থেমে গেল। পেট ছুঁয়েছে শীতল কিছু। চোখ নামিয়ে ওই দৃশ্য থেকে থমকে গেল মুহূর্তেই। ঢোক গিলল থরথর করে কেঁপে। আদিল পিস্তলের ট্রিগার প্রেস করে মুখটা নামিয়ে আনলো। রক্তিম ধূসর চোখ দুটো ক্রমান্বয়ে লাল হতে থাকলো। কণ্ঠ নেমে এলো ভীষণ খাদে। হ্যাঁ বলুন মিসেস, কি বাঁচতে চান? কি বাঁচাতে চা, জীবন নাকি সতীত্ব? রোজা শিউরে উঠল পিস্তলের গাঢ় স্পর্শে। চোখ মুখ বুঝে মাথা খাটালো। আউলে ঝাউলে ভঙ্গিতে কোনো রকমে আওড়ালো। মেয়েদের সাথে যে পুরুষ জোর খাটায় সে পুরুষ না, সে এক। আদিল মাথাটা একবারে নামালো না। এবারে তার খুস্কো খুস্কো ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রোজার লাল টকটকে কানের লতি। কথা কেড়ে নিল কেমন। কাপুরুষ, আপনার স্বামী কাপুরুষ। বলতে বলতে তার কারো দৃষ্টি পুরো রোজাতেই বুলিয়ে অবশেষে ওর ভ্যাবাচাকা খাওয়া মুখে থামল।
আদিল আওড়ে মুখ গম্ভীর হয়ে বলে, স্নো ইজ হোয়াইট, স্নো হোয়াইট। কি অশ্লীল শোনালো। রোজার কান ঝাঁঝা করে উঠল। বোধবুদ্ধি নিজের মতো চালানোর আগে হাত চলল। ওর মুখের সামনে থাকা লম্পটের মুখটায় ঘুষি বসাতে চাইলে আদিল কেমন আমোদেই ধরে ফেললো এক হাতে। নিজ এক হাতে ওর দুহাত চেপে ধরল মাথার উপরে। রোজা হিসিয়ে উঠল। কত বড় লুচ্চা! হৃদের অমন মিষ্টি অবুঝ ডাকটাকে কি বানিয়েছে। পর মুহূর্তেই চোখজোড়া দৃষ্টি ঝাপসা হয়ে এলো। ক্রমশ মাথাটা সরাতে চাইল কানের কাছে অমন ঘন ঘন শ্বাস নেওয়া আদিল থেকে। বড় করে ঢোক গিলে অনিশ্চয়তা নিয়ে বলল, আমি জানি আপনি আমাকে মারবেন না, ভয় দেখাচ্ছেন শুধু। আদিল তাকালো ফর্সা ঘাড়ের দিকটাই, আওড়ালো, বল জানো রোজ হৃদি আমাকে প্রয়োজন। আপনি আমাকে নিশ্চয় কোমরে চেপে ধরে পিস্তলের ট্রিগারটা হঠাৎ করে প্রেস করে দিল আদিল। রোজা ওই শব্দে আর্তনাদ করে ওঠে। থরথর করে কাঁপে পুরো শরীর। হৃৎপিণ্ড তখনও লাপাচ্ছে পাগলের মতো। কিছু হয়নি অনুভব করে যখন ভয়ে ভয়ে তাকালো দেখলো আদিল ফাঁকা পিস্তলটা এবারে লোড করেছে। মাই মিস্টেক বলতে বলতে পিস্তলটা ফের চেপে ধরল। তবে এবারে পেটের কাজটাই পুনরায় প্রশ্ন করলো গাঢ় চোখে চেয়ে। শীতল কণ্ঠে খাতে নামিয়ে বলল, তো কি বাঁচিয়ে নিচ্ছেন, প্রাণ নাকি সতীত্ব? রোজা চোখ মুখ বুঝে চুপ করে থাকলো। শুনল স্পষ্ট আদিলের ট্রিগার প্রেস করার শব্দ। ভয়ে কাঁপলো ফের। মারবে? এখনও না, ও বেঁচে থাকবে। বেঁচে থেকে রক্ত চুষে খাবে এই লম্পটের। অবশেষে দাঁত কিরমিরিয়ে আওড়ালো, প্রাণ। আদিল সন্তুষ্টর চাকরে ভেসে গিয়ে তৃপ্তিতে চোখ বুচালো। মৃদুস্বরে হাসলো। মুহূর্তের দ্রুতগতিতে মুখ ডোবাতে চাইল চোখের সামনে থাকা ফর্সা মসৃণ ঘাড়ের মধ্যিখানে। ও সময় নীরবতা ভাঙল বাচ্চার কান্নার তীব্র আর্তনাতে। মম, মাম্মাম, মাম্মাম, আর ইউ গন? ডিড ইউ লাই টু মি? আদিলের চাপা কণ্ঠ মেয়ের আর্তনাদের পরপরই শোনা গেল। শিট! হৃদির কান্না চাপানোর চেষ্টা চালাচ্ছে মারিয়ম বেগম। সম্ভবত রুমে নেওয়ার চেষ্টা করেছেন। ওপরে আসতে দিতে চাচ্ছেন না। তার মৃদুস্বরে বলা প্রত্যেকটা শব্দ শোনা যাচ্ছে। রোজা যেন একটু আলোর দেখা পেল। তাৎক্ষণিকই আদিলকে ঠেলে উঠে সরিয়ে যেতে চাইল। আদিল সরল না। ও স্বাভাবিক চোখে চেয়ে আছে শুধু। রীতি সম্ভবত কাঁদতে কাঁদতে ওপরে আসছে। হেঁচকি তুলেছে। ড্যাড, ড্যাড। রোজা পাশে ফিরে তাকিয়ে দেখলো দরজাটা আধ খোলা। সতর্ক হলো মুহূর্তেই। চোখ রাঙিয়ে চেঁচালো, সরুন। এবারে ধাক্কা দিল অসহ্য ভঙ্গিতে আদিল সরে এলো। রোজা তাকিয়ে দেখার প্রয়োজন বোধ করল না আদিলের শক্ত মুখ। এলোমেলো ভঙ্গিতে বিছানায় ছেড়ে ছুটল দরজার দিকে। রীতি তখনই এসে দাঁড়িয়েছে। কেটে কেটে চোখের জলে চোখে মুখে ভাসিয়ে ফেলেছে। হেঁচকি তুলেছে সমানে। রক্তিম মুখটা দেখে কপালে কাঁপল ওর ঠোঁট। সূক্ষ্ম যন্ত্রণাটা আবারও অনুভব করতে পারল। রোজাকে দেখে রীতি ঝাঁপিয়ে পড়তে চাইলে রোজা দ্রুত হাঁটু কেড়ে বসে ওকে বুকে সযত্নে আগলে নিল। ব্যাগ্র হলো ওর মাথা বুলিয়ে শান্ত করতে। মৃদু আদরে ভঙ্গিতে ফিসফিস করে গেল, কান্না করছো কেন আমার মা? বলেছি না যাবো না তোমাকে ছেড়ে। ডোন্ট ইউ ট্রাস্ট মি? রীতির কান্না থেমেছে। ছোটখাটো শরীরটা অল্প কাঁপছে শুধু। রোজার ঘাড়ে মুখ গুজে ভাঙা গলায় আওড়ালো, ঘুম ভাঙতে দেখি তুমি নেই মা, আমি ভয় পেয়েছি। রোজা তখনই ভেজা কালে চুমু খেলো। ওকে জড়িয়েই উঠে দাঁড়ালো। অনুভব করলো তার পেছনে দাঁড়ানো আদিলের অস্তিত্ব। সতর্ক ভঙ্গিতে দ্রুত রীতিকে নিয়ে হাঁটা ধরলো। ভয় পাচ্ছিল এই বুঝি এই লোক ফের ওকে আটকে রাখবে, মান্য করবে না নিজের মেয়ের উপস্থিতিও। কিন্তু না, আদিল আর কিছুই বলেনি, করেও নি। রোজা করিডোর পেরিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো দোতলায়। স্বস্তির শ্বাস ফেললো। দোতলায় দাঁড়িয়ে আছেন মরিয়ম বেগম। তার হাতে খাবারের ট্রে। সারাদিন রোজা কিচ্ছুটি মুখে তোলেনি। যতবার মারিয়ম বেগম খাবার এনেছেন ও ফেরত পাঠিয়েছে। ক্ষুধায় ওর মাথা ঘুরপাক খাচ্ছে। মানেই হয় না অভুক্ত থাকার আর। মারিয়ম বেগম পিছু পিছু রুমে এলেন। খাবার পরিবেশন করলেন টি টেবিলের ওপরে। রীতিকে কোলে নিয়েই খেতে বসলো রোজা। ওর দ্রুত খাওয়ার ভঙ্গিতে হাসি ফুটে উঠল মরিয়ম বেগমের ঠোঁট জুড়ে। রীতি কৌতূহল হয়ে হঠাৎ প্রশ্ন করলো, তুমি ড্যাডের সাথে কি করছিলে মম? অবুঝ প্রশ্নের তোপে রোজার মুখের খাবার মাথার তালুতে উঠে গেল। সমানে কেসে ওঠে। মরিয়ম বেগম দ্রুত পানির গ্লাসটা এগিয়ে দেন। গ্লাসের পানিটুকু গিলে শান্ত হয়ে অবশেষে রোজা তাকালো রীতির দিকে। পিঠ পিটিয়ে চেয়ে আছে জবাবের আশায়। রোজা অসহায় বড়। গল্প। রীতি খুশি হলো। রোজার করে নড়ে চড়ে বসে পড়ল। এরপর থেকে আমাকেও নেবে কেমন? আমিও তোমাদের সাথে গল্প করব। মারিয়ম বেগম চোট টিপে টিপে রেখেছেন। রোজা বৃতৃষ্ণা গোপন করে কোনো রকমের খাবারগুলো গিলে ওঠে। গল্প। রোজা ওই গল্পকে আগুন লাগিয়ে দিতে চায়, ভস্ম করে ফেলতে চায়। মিঠা মিঠা রোদ্দুরের স্পর্শে রোজা ঘুমটা ছুটে আসে। সদ্য ঘুম ভাঙা চোখ দুটো সূর্যের কিরণের মুহূর্তই সহ্য করতে পারে না। সময় লাগে। যখন পুরোপুরি চোখ মেলে তাকাই ঘড়ির কাঁটায় সবে 9টায়। দৃষ্টি নিচের বুকের দিকে নিতেই হৃদির মুগ্ধ দৃষ্টিতে দৃষ্টি মিলে। বাচ্চাটা চেয়ে আছে তার বুকে বিড়াল ছানার মতো লেপ্টে থেকে। ওর ছোট হাত দুটো রোজার হাতের উপরে। রোজাকে চাইতে দেখে গাল ভার হেসে বলল, গুড মর্নিং মম।
রোজা মৃদুস্বরে হেসে আবারও গাঢ়ভাবে জড়িয়ে নেয় বুকের সাথে। কখন ঘুম ভাঙলো আমার সোনার? আমাকে ডাকুনি কেন? রীতি মুগ্ধ হয়ে আওড়ালো, তুমি কত সুইটলি ঘুমোচ্ছিলে। আই কুডন্ট বেয়ার ইট। রোজা বুক ভরে এলো, মাথা তুলে এলো পাতারে চুমু খেলো বাচ্চার সারা মুখ জুড়ে। রীতি কিলকিল করে হাসলো, ওই হাসির শব্দে নড়ল দুয়ারের বাহিরে দাঁড়ানো মারিয়ম বেগম। এই যাত্রায় নক করলেন দরজায়। এই রুমের দরজার আগে কখনো লক হয়নি তো আজই প্রথম। তিনি অপ্রস্তুত হয়ে শুধু সময় গুনেছিলেন। অবশেষে শব্দ পেয়ে তবেই করাঘাত করলেন। রোজা শব্দ শুনে বিছানায় ছাড়ল। হিপ ছোঁয়া সিল্কের চুলগুলো রোদের আলোয় ঝলমল করছে। ওগুলো এলোমেলো ভঙ্গিতে খোপা করতে করতে দরজা খুলে দিল। মারিয়ম বেগম শ্রদ্ধেয় গলায় বললেন, ম্যাডাম শুভ সকাল, ফ্রেশ হয়ে ব্রেকফাস্টের জন্য নামুন, স্যার অপেক্ষায়। রোজা অপ্রস্তুত হয়ে বলল, আমি ব্রেকফাস্ট করব না, হৃদিকে রেডি করে দিচ্ছি, ওকে নিয়ে যান। মারিয়ম বেগম ইতস্তত করে জানান, স্যার আপনাকেও নামতে বলেছে ম্যাডাম। হৃদি তখনই ছুটে এসে ধরল রোজার হাত, উচ্ছ্বাস নিয়ে ক্রমান্বয়ে তাকতা দিল, মা আমরা ফ্যামিলি একসাথে খাবো, মা আমার একসাথে খাবো, ড্যাড মম অ্যান্ড হৃদি, মম লেটস গো। মারিয়ম বেগম নরম দৃষ্টিতে দেখলেন বাচ্চার উৎসাহিত আনন্দ। দৃষ্টি তুলে যখন তাকালেন রোজার দিকে, ওর চোখে মুখে তখন অসহায়। দীর্ঘশ্বাস লুকিয়ে হৃদিকে নিয়ে ওয়াশরুমে গেল। মারিয়ম বেগম অপেক্ষা করলেন। রোজা বেশি সময় নিল না, বেলা 9টা। হৃদি তখনও কিছুই খায়নি, এই জন্যই তাড়াহুড়ো করে ওকে তৈরি করে বেরোলো রুম ছেড়ে। ওকে খাইয়ে আবারও 11টার ভেতরে ওর স্কুলে যেতে হবে সাপ্তাহিক মিটিংয়ের জন্য। এতদিন রোজা অ্যাজ আ নানি হিসেবে উপস্থিত থাকতো, অথচ আজ থেকে ওর মা হিসেবে। এক্ষুনি কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। হৃদি অবশ্য গত রাতে তোতা পাখির মতন বলে গিয়েছে, সবাই জানবে আমার মা আছে, সবার মতো আমার মাও থাকবে। আই এম সো হ্যাপি। ওকে ঘুম পাড়াতে বেশ কসরত করতে হয়েছে রোজাকে। মেয়েটা পারলে সারা রাত জেগে থেকে গল্প করত, তবে বেশি জেগে থাকতে পারেনি। কিছুক্ষণ কিচিরমিচির করে ঘুমিয়ে পড়েছিল। কি করব বস, এবারে ও বুকে পাঠিয়ে দেব? বুড়োটা বেশ পিছু লেগেছে এবার। ওর অ্যাসিস্ট্যান্ট কোনো কল করছে, কি খেলো দেখতে চাইছে কে জানে। বলেছে সে ওয়ান্টস টক উইথ ইউ। আদিল নির্বিকার মুখে বলল, আইনমন্ত্রী আব্দুল মান্নান, কি করব এটাকে? শান্তর প্রশ্নে আদিল তক্ষুনি জবাব দেয় না, তাকে রয়ে নামতে থাকা রোজার দিকে। হৃদিকে কোলে নিয়ে নামার জন্য সিঁড়িতে পা রেখেছে। খোপা করা চুলগুলো ছুঁয়ে পিঠ ছড়িয়ে পড়েছে। যখনই এদিকে হাঁটছে কপালে চারপাঁচে ভাগাচ্ছে পড়েছে, চোখ মুখ কপালে কুচকিয়েছে। আদিল উঠে দাঁড়ালো চেয়ার ছেড়ে। বড় বড় কদমে চোখের পলকে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো রোজার সামনে। হয়তো বিহ্বল রোজার থেকে কোলে নিল হৃদিকে। হৃদির উচ্ছ্বাস বাড়িয়ে তো, ড্যাড ইউ উইল ইট টুগেদার। আদিল সিঁড়ি বেয়ে নামতে নামতে জবাব দেয়, মেয়েকে কোলে নিয়ে ডাইনিংয়ে গিয়ে বসলো আদিল। তার চেয়ারের পেছনেই শান্ত, হাতে ভীষণ সুন্দর একটা ইনভিটেশন কার্ড। আদিল অদূরে স্থির দাঁড়িয়ে থাকা রোজার দিকে চেয়েই তখনকার শান্তর প্রশ্নের জবাবে বলল, কখন করেছো প্রোগ্রাম? রাত 10টা 30 থেকে। রোজাকে অমন একইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদি আশ্চর্য হয়ে চেঁচালো, মম এসো। রোজার সত্য বলতে আর একটা কদমও বাড়াতে ইচ্ছে করছিল না। ওই লোকটার আশেপাশেও যেতে চায় না। গতকালকার ভয়ও ওর মস্তিষ্কে স্পষ্ট মনে রেখেছে। মনে পড়লে রাগ পাচ্ছে তত্তর করে। একটা মানুষ কি নির্লজ্জ হতে পারে? আবার অন্যদিকে হৃদের অমন আগ্রহী দৃষ্টিও অবহেলা করতে পারছে না। অনুচিত সত্ত্বেও কদম বাড়ালো অবশেষে। বসতে চাইলেও কিছুটা দূরে। তখনই হৃদি পাশের চেয়ার দেখিয়ে বলল, মম এখানে বসো। রোজা দম দিয়ে এগিয়ে গিয়ে বসলো আদিলের পাশের চেয়ারে। স্বাভাবিক থাকার চেষ্টা করলো, আগ্রহ করতে চাইলো পাশের দাম্ভিক শরীরটা, তবে কিভাবে অগ্রাহ্য করবে? হৃদি বাবার কোলে বসে রোজাকেই টানছে, রোজাকেই দেখছে। আদিল খেতে খেতে আলাপ চালিয়ে গেল শান্ত এলেনের সাথে। কি সম্পর্কে কথা বলছে রোজা জানে না। ও অনেকদিন পর ধ্রুবকে দেখতে পেল। হৃদির বডিগার্ড ওই তো মাথা নুইয়ে দাঁড়িয়ে আছে দরজার মাথায়। রোজা এক ফাঁকে বলল, আমি বেরোতে চাচ্ছিলাম। আদিলের কথা থামলো, তাকালো রোজার মুখের দিকে। কেন, কি দরকার? রোজা যেতে চোখে তাকালো। কি দরকার মানে? ওকে নিজের ইচ্ছেতে বেরোতে পারবে না, বন্দি থাকবে সবসময়? মুহূর্তে চোখ মুখ কালো করে বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়ি যেতে হবে। আদিলের খাওয়া শেষ। ন্যাপকিন দিয়ে মুখ মুছে তাকালো মেয়ের দিকে। রীতি কোল থেকে নামতে চাইলো, ওকে নামিয়ে উঠে দাঁড়ালো আদিল। শান্তর হাত থেকে ধূসরঙা কোট পড়তে পড়তে বলল, দরকার নেই, দুপুরের দিকে শপের ম্যানেজার আসবে শপিং বুকলেট নিয়ে। যা যা প্রয়োজন অর্ডার দেন, ডেলিভারি করে যাবে বিকেলের মধ্যে। রোজা অসন্তুষ্ট হলো, পুনরায় দৃঢ় গলায় জানালো, আমার গুরুত্বপূর্ণ জিনিসপত্র আনার আছে। আদিল কিছুক্ষণ চেয়ে থাকলো যেতে যেতে মুখখানির দিকে। অবশেষে বলল, 8 ঘন্টার ভেতরে ব্যাক করা চাই গাড়ি। বাকি কথা শুনল না রোজা। বোতামুখে তারামি করে গেল,
আমি রিক্সা নিয়ে একাই যেতে পারবো। থমথমে এক নীরবতা বইল অনেকটা সময়, আর একটা শব্দ হলো না। শান্তর গাম ছুটে গেছে প্রায়। আদিল মির্জার মুখে মুখে এত কথা বলার স্পর্ধা কখনো কারো হয়নি। এলেন আর চোখে তাকালো বসের মুখের দিকে। আদিল শুধুই তাকিয়ে আছে। রোজাও অমন নীরবতায় মিয়ে গিয়েছে। বেশি বলে ফেলেছে কি? আদিল অনেকটা সময় নিয়ে অবশেষে ডাকলো, শান্ত। শান্ত দ্রুত দু কদম এগিয়ে এসে বলল, জি বস। আদিল থমথমে গলায় আদেশ চড়ে, একটা রিক্সা কিনে নিয়ে আয়। ওটা চালিয়ে ম্যাডাম যেখানে যেতে চাই নিয়ে যা। কাজ শেষ হলে ফিরিয়ে নিয়ে আসবি। রোজার চোয়াল ঝুলে আসে। শান্ত ভীষণ উচ্ছ্বাস নিয়ে বলে, ইয়েস বস। তখনই দ্রুত কদমে বেরিয়ে গেল, যেন আসলে রিক্সা কিনে নিয়ে আসবে। রোজা আশ্চর্য হতবাক, মুখটা হা হয়ে আছে। ওর থমথমে মুখের দিকে আদিল আর তাকায় না, ব্যস্ত কদমে বেরিয়ে যাচ্ছে। পেছনে ছুটছে এলেন। দুয়ারে ক্লান্ত, পাশাপাশি ধ্রুবও আছে আজ। ঘন্টা খানিকের মধ্যে মির্জাবাড়ির ড্রাইভ ওয়ে পিছে একটা ব্র্যান্ড নিউ রিক্সা চালিয়ে প্রবেশ করেছে শান্ত। একদম দেশি রিক্সা, হলদে রঙের, কালারফুল সব প্লাস্টিকের ফুলটুল ঝুলছে। শান্ত রিক্সাটা বাড়ির সামনে এনে থামালো, চোখ মুখে উজ্জ্বল ওর। রোজা তখনই বেরিয়ে এসেছে রিদিকে নিয়ে। রিদির স্কুলের মিটিং সেরে এরপর বাড়ির উদ্দেশ্যে যাবে ভেবেছিল। শান্ত তখন প্যান্টের ওপরে একটা নতুন লুঙ্গি পরেছে। তার পুরো লুকটা এমন, চোখে সানগ্লাস, পেটানো শরীরে স্যুট আর নিচে শুভ্র রঙের লুঙ্গি। ও সুন্দরভাবে উঠে বসেছে ফের। রোজা এসে রিকশায় উঠে বসলেন, টান দিয়ে বেরিয়ে যাবে এমন ভঙ্গিতে। অপেক্ষা করতে করতে কিলিং কিলিং শব্দ তুলেছে রিকশা। রোজা হতভম্ব হয়ে দেখলো এই দৃশ্য। কিছুক্ষণও একটা শব্দ করতে পারল না। রাগে দুঃখে ওর কান্নাই পেল। সবগুলো একই গোয়ালের গরু, তার জীবন জাহান্নাম করতে শপথ নিয়েছে যেন। চোখ রাঙিয়ে হনহনিয়ে গিয়ে বসলো গাড়িতে। ওই রিক্সা আর রিক্সাওয়ালা নিয়ে বেরোলে মানুষ তাদের পাগল ছাড়া আর কিছুই বলবে না। শান্ত বোধ হয়ে কিছুটা নিরাশ হলো। বেচারা কারো চোখে গাড়ির দিকে চেয়ে থেকে এসে এক টানে খুললো লুঙ্গিটা। দীর্ঘশ্বাস ফেলে লুঙ্গিটা স্বপনের হাতে ধরিয়ে বলল, রিক্সাটা বেচে দিস না, থাকুক আজকের জন্য, ফিরে এটা চালাবো। দেখি চারটা খাপ মেরে কয়েকটা পয়সা কামানো যায় কিনা। স্কুলের বিস্তৃত সদর দরজা খোলা হয়েছে দুধার দিয়ে। সদর দরজার বাহিরে দুটো গাড়ি অপেক্ষারত অনেকটা সময় যাবতী। ধ্রুবসহ আরও কয়েকটি বডিগার্ড গাড়ি দুটোর সামনে দাঁড়িয়ে আছে হিমালয়ের মতো। তাদের গম্ভীর মুখের কড়া দৃষ্টিতে স্কুলের দারোয়ান দুটো না চাইতেও মিয়ে যাচ্ছে। এই যাত্রায় সদর দরজাটা দিয়ে বেরিয়ে এলো কালো রঙের বিশাল আকৃতির একটা গাড়ি। গাড়িটা পেরিয়ে সোজা ধরলো মেইন রোড। ধ্রুব বাকিদের নিয়ে গাড়ি দুটোতেই মিলেমিশে উঠে বসেছে। গাড়ি স্টার্ট দিয়ে শান্ত গতিতে অনুসরণ করেছে বড় গাড়িটা। দুটো গাড়ির স্থানে বড় গাড়িটার পাশাপাশিতেই কঠিন পাহারায় রাখা হয়েছে। বড় গাড়িটার সবগুলো জানালার কাচ ওঠানো, ভিতরে কিছুই বাহিরে দেখার সুযোগ নেই। রোজার অসহায় চোখ দুটো দেখলো এই গাড়ি অনুসরণ করা গাড়িগুলোকে। নিজেকে তার সেলিব্রিটি বলেই মনে হচ্ছে। সেলিব্রিটি বলেও বড় ভুল হয়। সেলিব্রিটিরাও বোধহয় এত গাড়ি নিয়ে চলাফেরা করে না। দৃষ্টি ফিরিয়ে অসহায় চোখে দেখলো তার শরীরে লেপ্টে থাকা বিড়াল ছানার মতো পিটপিট করে দৃষ্টিতে দিয়ে তাকিয়ে থাকা হৃদিকে। গাল ফুলিয়ে চেয়ে আছে, কাঁদো কাঁদো চোখে মুখের অবস্থা আষ্টেপৃষ্টে তাকে জড়িয়ে রেখেছে। বারবার আওড়াচ্ছে রোজার সাথেই যাবে। রোজার একটা কথাও শুনতে রাজি না। এই তো মাত্রই ওর প্যারেন্টস মিটিং সেরে বেরিয়েছে। চেয়েছে হৃদিকে বাড়ি পৌঁছে দিয়ে রোজা নিজের বাড়িতে যাবে। অথচ বাচ্চাটা নারাজ, ও নিজেও যাবে। রোজার সাউকে মানানোই যাচ্ছে না। এই যাত্রায় রোজা দীর্ঘশ্বাস ফেলে তাকালো শান্তর দিকে। শান্ত ড্রাইভারের পাশে বসে কানে ব্লুটুথ, কাকে একটা নির্দেশনা দিচ্ছে। রোজা ভোতা মুখিয়ে বলল, আপনাদের বসকে কল করুন, জানান তাকে যে হৃদি আমার সঙ্গে আমার বাড়িতে যেতে চাচ্ছে। যেতে পারবে? নেব? শান্ত তখনই আদিলের নাম্বারে ডায়াল করলো। সে যতটুকু জানে বস মিটিংয়ে আছে, ক্লায়েন্ট চাইনার। বেশ সময় নিয়ে হলেও কল রিসিভ হলো শেষমেশ। স্পিকারে রেখে শান্ত বলল, বস, ম্যাডাম আপনাকে জানাতে বলেছে যে প্রিন্সেস ম্যাডামের সাথে ম্যাডামের বাড়িতে যেতে চাচ্ছে। ম্যাডাম কি সাথে নেবে? উপস্টার আলোচনার গুঞ্জন থেমে নামলো পিনপতন নীরবতা। থমথমে এক কণ্ঠের প্রশ্ন এলো, ম্যাডামের বাড়ি? প্রশ্ন শুনে রোজার চোখ মুখ কুঁচকে এলো। তার বাড়ি কি বাড়ি না? আশ্চর্য। শান্ত মুখ খুলে জবাব দিতে পারল না। পর মুহূর্তেই আদিলের বাকি কথাগুলো কানে এলো। এই মির্জা বাড়ি তার বাড়ি। যেখানে যেতে চাচ্ছে ওটা অস্থায়ী, তার বাবার বাড়ি। যেতে চাচ্ছে যেহেতু নিয়ে যাওয়া হোক, দুপুরের ভেতরেই ফেরা চাই। পরেক্ষণে কল কেটে গেল। রোজার মুখে আধার নামলো। চোখ রাঙিয়ে তাকিয়ে থাকলো শান্তর হাতের ফোনের স্ক্রিনের দিকে। যেন দৃষ্টি দিয়ে ফোনের ওপাশে কিছুক্ষণ আগে বলা কথাগুলোকে আদিলের গুলি করেছে সখানে। কথার ধরন দেখো, হুকুম করা হচ্ছে কেমন। দুপুরের ভিতরে ফেরা চাই। মগের মূল্য। রোজা কি তার কেনা গোলাম? রোজার গোমরা মুখ দুটো দুহাতে ধরল হৃদি। মিষ্টি করে প্রশ্ন করলো, কি হয়েছে মম? আর ইউ আপসেট উইথ দ্যাট? রোজা নিজেকে স্বাভাবিক করতে চাইল। তাকালো হৃদির উচ্ছ্বাসিত মুখের দিকে। যেতে পারবে শুনে মেয়েটা ভীষণ আনন্দিত। চোখ দুটো জলজল করছে। রোজার অসন্তুষ্ট অনুভূতি মিলিয়ে গেল ফানুসের মতো। হৃদিকে কোলে নিয়ে মাথায়
কিছু এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে নিয়ে ফিসফিস করে প্রশ্ন করলো, আগে বলো কোথায় যেতে চাচ্ছ আমার সাথে? রীতি ভাবলো ইতস্ততভাবে। আরে আরে দুবার তাকালো রোজার মুখের দিকে। রোজা আশ্বস্ত করলো চওড়া হেসে। অনেকটা সময় নিয়ে এক পার্শ্ব ধবনিতে ভঙ্গিতে ছোট গলায় আওড়ালো মেয়েটা, নানু বাড়ি। রোজা চমকায় সামান্য, পর মুহূর্তেই পানাচ্ছল্য ভঙ্গিতে হেসে ফেলল। রীতির টমেটোর মতো লাল দুটো গালে চুমু খেলো, বুকে জড়িয়ে চাপা গলায় বলল, তোমার নানু বাড়ি যাচ্ছি। রীতি ধূসর চোখের মণিতে ঝলঝলে তারা ভাসল, দুগাল ভরে হেসে তাকিয়ে থাকে কেমন যেন। নানু বাড়ি যেতে পারাটা ভীষণ চমৎকার কিছু আনন্দের বিষয়। রোজার হৃদয় গলে হাওয়াই মিঠাইয়ের মতো মিশে যায়। সে যে চেয়েছিল ম্যারি সবাইকে ভালোভাবে রীতির সম্পর্কে বুঝিয়ে তারপর ওকে নিতে। বাবা মাকে জানাতে চেয়েছিল রীতি তার মেয়ের মতো না, তারই মেয়ে। নিজের নাতি ভেবে যেন আদর করে, কাছে টানে, ভালোবাসে। অথচ সেই সুযোগ তো আর হলোই না, না জানিয়ে সাথে নিতে হচ্ছে। তবে রোজার মন জানে তার বাবা মা কোন ধরনের মানুষ, তাদের হৃদয় কেমন। নিশ্চয় কাছে টানবে হৃদিকে, এতটুকু ভরসা বলাতেই সাহস করেছে সে। রোজা চায় না রীতির মনে এতটুকু কষ্টের আঁচ লাগুক। ওর এই ওচ্ছ্বাস যেন পালাক্রমে বেড়ে হিমালয় ছই, মোটেও এক বিন্দুও যেন না কমে। রোজা কখনোই মানাতেই পারবে না, হতেই দেবে না। রাজু সতর্ক হলো, তাড়াহুড়ো কদমে বাড়ির ভেতরে ঢুকলো, ছুটতে ছুটতে ডাকতে থাকলো সারের মতো, মা। নিপা বেগম চোখ মুখ কুচকে ফেলেন। রান্না করে তখনই ব্যস্ত হাতে ভাতের মার ফেলছেন। হাতের কাজ শেষ করে তবেই ফিরলেন। কি হয়েছে, চেঁচাচ্ছিস কেন? রাজু হাঁপাচ্ছে সমানে, আঙ্গুল দরজার দিকে তাক করে বলল, অনেকগুলো গাড়ি আসছে আমাদের বাড়ির দিকে। ওর বলা শেষ হয়নি, অমনি গাড়ির শব্দ তালুকদার বাড়ির ভূমি কেঁপে ওঠে। ক্রাচে ভর দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন আজিজুল সাহেব। ইতিমধ্যে নিপা বেগম চট জলদি ছুটে এলেন দরজার কাছে। পেছন পেছন আজিজুল সাহেব আর রাজুও এসে দাঁড়ালো, তাদের সতর্ক দৃষ্টি আপাতত তাদের বাড়িতে ঢোকা গাড়িগুলোর ওপরে। দরজার সামনে এসে থেমেছে যে গাড়িটা, সে গাড়ি থেকে রোজা হাওয়ার বেগে বেরিয়ে এলো। ততক্ষণে বেরিয়ে এসে পুরো বাড়িটা ঘেরাও করেছে বডিগার্ডস। ধ্রুব, শান্ত ওর তখনও গাড়ির সামনে দাঁড়িয়ে। রোজাকে দেখে নিপা বেগম চিৎকার করে উঠলেন। দু চোখ ভিজে উঠল এক মুহূর্তে, ঝর্ণার মতো ঝরছে চোখের জল। কাঁদতে কাঁদতে নগ্ন পায়ে তিনি ছুটেছেন মেয়ের দিকে। শান্ত নেই রোজাও, দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল নিপা বেগমের বুকে। বুকে মাথা রাখতেই স্বস্তিতে ওর প্রাণ ভরে এলো। আমার রোজা, তুই কেমন আছিস মা? সব ঠিক আছে তো দেখি? বলতে বলতে নিপা বেগম মেয়েটার মুখটা দু হাতে তুলে নিয়ে ভালোভাবে দেখলেন। সহি সালামত মেয়েকে দেখে বুকের পাথর সরল। রোজা মৃদু হেসে রক্তিম চোখ নিয়ে আওড়ালো, ভালো আছি, শান্ত হও তুমি। আজিজুর সাহেব ভেজা চোখে কাতর দৃষ্টিতে চেয়ে আছে মেয়ের দিকে। রোজা মাকে ছেড়ে গিয়ে জড়িয়ে ধরল খুঁড়ে খুঁড়ে ছুটে আসতে চাওয়া বাবাকে। আজিজুর সাহেবের গলার স্বর ভেঙে আসে, কেমন আছিস মা? রোজা হাসে, বাবার বৃদ্ধ মুখের দিকে চেয়ে আশ্বস্ত করে দৃঢ় নরম গলায়, ভালো আছি বাবা, এত চিন্তা করো না। বলতে বলতে ভেজা চোখ দুটো মুছে দেয়, তাকায় আজিজুল সাহেবের পেছনে মাথা নুইয়ে দাঁড়িয়ে থাকা ছোট ভাইয়ের দিকে। রোজা এগুলো দুপা, মনে হচ্ছে কত বছর পর দেখা পরিবারের সাথে। রাজুর ভেজা চোখ মুখ তুলে তাকালো, নিঃশব্দে কেঁদে চোখ মুখ ভিজিয়ে ফেলেছে। এই যাত্রায় হামলে পড়লো বড় বোনের বুকে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরল রোজা, মাথা বুলিয়ে কপালে ঠোঁট ছুঁয়ে দিল। বাবা, কাঁদতেও দেখি পারিস। কেউ যেন বলতো ছেলেরা পীর, তারা কাঁদে না। রাজু লজ্জা পেল, তবে ছাড়ল না, জড়িয়ে ধরলো না অনেকটা, দড়িয়ে রাখলো না অনেকটা সময়। আজিজুল সাহেব হাসেন মেয়ে ছেলের দিকে চেয়ে। কিছু বলবেন তখনই বাচ্চা বাচ্চা কণ্ঠে ডাক পড়ে, মম মম, কানাই কাম আউট। চমকে ওঠেন নিপা বেগম। আজিজুল সাহেব তাকালেন গাড়ির দিকে, পরপর বেকুপের মতন তাকান মেয়ের দিকে। গাড়ির দরজাটা খোলা তখনও, ওখানে শান্ত দাঁড়িয়ে আছে। ওই ডাকে রোজা সামান্য হাসে। দ্রুত কদমে ছোটে গাড়ির দিকে। মাথাটা নুইয়ে তাকালেই দেখলো লক্ষ্মীর মতো রীতি বসে আছে, আগ্রহী চোখে চেয়ে আছে এদিকেই। রোজা দুহাত বাড়িয়ে দিতেই জাপটে কোলে চলে এলো। রীতিকে নিয়ে দরজার কাছ থেকে সরে আসতে দরজাটা লাগালো শান্ত। নিপা বেগম, আজিজুল সাহেব, রাজু তারা দেখতে পেল রোজার কোলে থাকা রীতিকে। দু হাতে গলা জড়িয়ে ধরে বড় বড় চোখে তাকিয়ে আছে তাদের দিকে। নিপা বেগম, আজিজুল সাহেব একবার বাচ্চাটাকে দেখছেন, আরেকবার রোজার দিকে। রোজা হেসে ফেলল, এগিয়ে এলো তাদের সামনে। রীতি পিটপিট চোখে অনেকক্ষণ আজিজুল সাহেবের দিকে চেয়ে থাকলো। আজিজুল সাহেবও হতবিহ্বল ভঙ্গিতে তাকিয়ে আছেন। এই যাত্রায় রীতি ফিসফিস করে বলল, মম, নানু ভাই লুকস দ্যাট লিটিল লাইক ইউ। থমকালো আজিজুল সাহেব। রোজা হেসে ফেলল শব্দ করে, মেয়ের নাক ছুঁয়ে আওড়ালো, তাই সালাম দাও নানু ভাইয়াকে। রীতি তাকালো দুজনের দিকে, পাখির মতো কিচিরমিচির করে বলল, হাই নানু ভাই, তুমি কি ভালো আছো? হাই নানু, তুমিও কি ভালো আছো? আজিজুল সাহেব এক পলক মেয়ের দিকে তাকালেন। হঠাৎ অমন একটা উচ্চবংশীয় পরিবারের বাচ্চার নানু ভাই হওয়ার থতমত খেয়ে আছেন। নিপা বেগমের মুখে হাসি ধরছে না।
ভদ্রমহিলা মেয়ের আশ্বস্ত দৃষ্টি দেখে মুহূর্তে দুহাতের ব্যবধানে সাথে বাড়িয়ে দিলেন। রীতি খুব সহজেই কোলে এলো, জড়িয়ে ধরলেন নিপা বেগমের গলা। পুতুলের মতো চেয়ে আছে নিপা বেগমের মুখের দিকে, মিটিমিটি হাসছে। নিপা বেগমের অন্তরে হিমেল বাতাসে দুলে উঠে যেন। তিনি মুগ্ধ চোখে চেয়ে আওড়ালেন, ভালো আছি নানু ভাই, তুমি কেমন আছো? রীতি পিক্কের মতো বলে, মম কাছে থাকলে আমি সবসময় ভালো থাকি। নিপা বেগম দেখলেন বাচ্চা বাচ্চা মুখটা, কথা বলতে বলতে বাচ্চাটা সেই রোজার দিকেই তাকাচ্ছে। নিপা বেগম তাকালেন মেয়ের দিকে। এই মুহূর্তে রোজাকে এক গর্ববোধ করা মা মনে হচ্ছে। নিপা বেগম হৃদয় নদীর জলের মতো শান্ত হয়ে গেল। আর কোনো দুশ্চিন্তাই রইল না। তিনি রীতিকে কোলে নিয়ে ভেতরে প্রবেশ করতে করতে বললেন, বাহিরে আর কত, ভেতরে এসো। রীতি মুখে চেয়ে চেয়ে হেসে হেসে প্রশ্ন করলেন, কি খাবে আমার নানু ভাই? তুমি নানুকে বলো, নানু তোমার জন্য তাই রান্না করবে। রীতি উচ্ছ্বাস নিয়ে জানালো, গ্র্যান্ডমা, আই উইল ইট হোয়াট এভার ইউ মেক। নিপা বেগম ভরকে গেলেন। থেমে গেল তার কদম। রীতি তখনও চেয়ে আছে মিষ্টি করে হেসে। খুব কাছে থাকা রাজু মাকে বোঝাতে বলেছে তুমি যা বানাবে তাই খাবে। নিপা বেগম মুহূর্তে মুগ্ধতায় ভেসে গেলেন। কি মিষ্টি বাচ্চা, তার তো চুমু খেতে ইচ্ছে করছে, কিন্তু সাহস পাচ্ছে না, যদি অপছন্দ করে। রীতি তখন চারপাশটা দেখছে আগ্রহ নিয়ে। হঠাৎ পেছন দিয়ে চেয়ে ডাকলো, মা, মা। রোজার বাবাকে ধরে এনে বসিয়েছে ড্রয়িং রুমের সোফায়। ডাকে সাড়া দিল ওখান থেকেই, বলো মা, তুমি কোথায় থাকতে, আমি ওই রুমে যাব। রোজা হাসলো। রাজু দ্রুত বলল, আমি নিয়ে যাই, আসো বাবু। রীতি তাকালো রাজুর দিকে, দৃষ্টিতে প্রশ্ন। রোজা এসে পরিচয় করিয়ে দিল, এটা তোমার মামা, আমার ছোট ভাই। রীতি সঙ্গে সঙ্গে বলল, হাই মামা। রাজু এমনভাবে হাসলো যেন বিশ্ব জয় করে ফেলেছে। মায়ের থেকে একরকম কেড়ে নিয়ে নিচের কোলে নিল। বুক ফুলিয়ে ভীষণ গতগত ভঙ্গিতে বলল, আসো মামা, মামা তোমাকে রুম দেখাবে, দেখবে? রীতি মাথা দোলালো, বাধ্য হলো, আই ওয়ান্ট টু মামা। প্রত্যেকটা মামাটাকে রাজু হেসে কুল পাচ্ছে না। নিপা বেগম রোজা ওই দৃশ্য দেখে হেসে ফেললেন। আজিজুল সাহেব নরম দৃষ্টিতে চেয়েছিলেন। ওরা দৃষ্টির বাইরে যেতেই ডাকলেন মেয়েকে, আইন বস মা। রোজা গিয়ে বসলো বাবার পাশে। পাশে গিয়ে বসলেন নিপা বেগমও। ইতস্তস্ত করে সতর্ক চোখে চেয়ে জিজ্ঞেস করলো, তোকে মাটাকে ওর বাবা জানে? রোজা আদিল মির্জার কথা শুনেই চোখ মুখ কুচকে ফেলল, নাক ফুলিয়ে আওড়ালো, জানবে না, উনি তো শিখিয়ে দিয়েছে। নিপা বেগম আরও সতর্ক হয়ে জিজ্ঞেস করে গেলেন, কেমন ব্যবহার করে, সব ঠিকঠাক তো? রোজা দীর্ঘশ্বাস ফেলল। কিভাবে কি বলবে বোঝাবে বুঝছে না। খুব যে ভালো ওই লোক তাও না, আবার যে ভীষণ খারাপ তাও না। গতকালে পিস্তল মাথায় ধরে রাখলো, কথায় কথায় হুমকি ধমকি। এক পর্যায়ে দৌড়ে আসতে থাকা রীতিকে দেখে ছোট্ট করে শুধু বলল, সব ঠিক, চিন্তা করো না। আজিজুর সাহেব বললেন, আজ থেকে জামা। রোজা মাথা নাড়ল, জলদস্যুর কণ্ঠে এখনও ভাসছে, আবার সাথে রীতি আছে, ফেরাই উত্তম। বলল, আমার প্রয়োজনীয় জিনিসপত্র নিতে এসেছি, ফিরতে হবে। নিপা বেগমের চোখজোড়া পুনরায় ভিজে এলো। আঁচলে চোখ মুছতে মুছতে উঠে পড়লেন। নিচে কদম বাড়ালেন রোজার রুমের দিকে। সব গুছিয়ে দেবেন, তার মেয়েটা আর তার নেই, এখন এই বাড়ির সদস্য মাত্র। ভাবতেই বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠেছে। রীতি ছুটেছে, পেছনে রাজু। দুজনা ছোটোখাটো এক পর্যায়ে দৌড়ে এসে মিশে গেল রোজার সাথে। পিছু দৌড়ে এসে থামলো রাজুও। জুতোর হাতছে সামনে। রীতি পারঞ্চল ভঙ্গিতে হাসতে হাসতে বলল, মম, মামা ইজ সো ফানি, আই লাইক হিম। রাজা ঠোঁট চেপে চেপে হাসলো। আনন্দে ওর পুরো অস্তিত্ব চলচল করছে। মামা হতে পারে ভীষণ গর্ববোধ করছে, বোঝাই যাচ্ছে। মেয়েকে কোলে তুলে নিয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রোজা হেসে বলল, মা গোসল করবো, তাহলে তুমি মামার সাথে খেলো। আচ্ছা। রীতির কোল থেকে নেমে এসে ধরল রাজুর হাত। যেন কত বছরের পরিচয় ওদের, যুগ যুগ ধরে চেনা জানা। আন্ডারওয়ার্ল্ডের বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে এক চাপা গুঞ্জন। আদিল মির্জা বিয়ে করেছে। মেয়েটা তাদের মধ্যের কেউ না, অজানা একজন, জগতের বাহিরের কেউ। সে কে, কি তার পরিচয়? এমন এক গুঞ্জনে কেউ হতবাক তো কেউ নির্বাক, আবার কারো দুঃখর মস্তিষ্ক তীক্ষ্ণ দৃষ্টি কোনো একটা সুযোগের সন্ধানে ব্যস্ত। আজকের জন্য তীব্র অ্যালার্ট জারি করা শহরের বুকে লুকানো ওই জায়গাটিও। তীব্র বৃষ্টির ভেতরে সাগরের স্রোতের মতো নামি দামি গাড়ির সারি পুরো এরিয়া জুড়ে রাজত্ব চলেছে বিশাল দেহি সব বডিগার্ডস। তাদের হাতে ছাতা। বাংলোর ভেতরটা উজ্জ্বল, যতটা উজ্জ্বল হওয়া সম্ভব। এক একটা সাদা ঝড়বাতির আলোয় ডায়মন্ডের মতো চকচক করছে সবকিছু। সে সবকিছু আয়োজন করা হয়েছে মাত্রই আইন মন্ত্রী মান্নানের 50তম জন্মদিন উপলক্ষে। এখানে উপস্থিত সব এই দেশেরই গুরুত্বপূর্ণ প্রভাবশালী লোক। এই একদল লোকের মধ্যে দাঁড়িয়ে আছে আইনমন্ত্রী আব্দুল মান্নান। ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছোঁয়াতেই সক্ষতায় ব্যস্ত তিনি। তার পাশে বডিগার্ডস ব্যস্ত হাতে উপহারগুলো নিচ্ছে অতিথিদের থেকে থেকে। প্রভাবশালী লোকদের ঘিরে আছে অল্প বয়সী সব রমণী, সুন্দরী রমণী। ভীষণ ছিল পোশাকে, আর ওরা ড্রিঙ্কস সার্ভ করছে। ওদের শরীর যেন বাজারের সবজি, যে কেউ সকলেই সামনেই শক্ত করে ছুঁয়ে দিচ্ছে।
প্রত্যুত্তরের রমণীগুলো নিজেদের মিশিয়ে দিচ্ছে প্রভাবশালীদের শরীরের সাথে। আব্দুল মান্নান সাহেবের পাশের একজন সুবিশাল দেখিন, গায়ে অন্যদের মতো স্যুট নেই, খোলামেলা একটা শার্ট পরনে। ও কায়সার আহমেদের ভাগ্নি সিয়াম চৌধুরী। কায়সার আহমেদ বাংলাদেশের পুলিশ আইজিপি। সিয়ামের বাহুতে এক নারী, পরনে শর্ট ড্রেস, যা মিশে আছে ওপরের নিচের অনেকটা অংশই সকলের চোখের সামনে। হঠাৎ সবার চোখের সামনে আপত্তিকর জায়গা চুয়ে দিচ্ছে সিয়াম। এতে তার পাশের জন হাসল শব্দ করে, হাত বাড়াতে বাড়াতে বিনয়ী ভঙ্গিতে বলল, ভাগ্নে, একা আর কত, দাও না এক রাতের জন্য সেই মাল। সিয়াম হাসল শব্দ করে, কৌতুক করে নারীটি মেকআপ সাজানো সুন্দর মুখে চুমু খেয়ে বলল, এই বয়সে কচিমালের জন্য এত পিপাসা, ভালা হবা না না। মুখে এক বলাতেও ইতিমধ্যে নারীটিকে ঠেলে দিয়েছে ভদ্রলোকের কোলে। লাভাথুর লোকটা অমনি দুহাতে আষ্টাপিষ্টে জড়িয়ে দিয়েছে নারীর শরীর। ওই নারীর মুখে ভাসল কিঞ্চিত ভয়, অনিচ্ছুকতা। ওই দৃশ্যে খ্যাক করে হাসলো অনেকেই। মান্নান সাহেবের কানে তখন এক বডিগার্ড ফিসফিস করে কিছু বলল। মান্নান সাহেবের মুখ উজ্জ্বল হয় মুহূর্তে। ড্রিঙ্কসের গ্লাস রেখে ছোটেন দরজার দিকে। সিয়াম ডাকে, কি মন্ত্রী সাহেব, কার জন্য এত তাড়া? মান্নান সাহেব বেরিয়ে যেতে যেতে বললেন, আদিল আসছে। সাথে সাথে এক একজনের আশ্চর্যের প্রশ্ন পড়ল, আদিল মির্জা, আদিল মির্জা আসছে? আরে আদিলই! বৃষ্টির শব্দ মারিয়ে ড্রাইভ ওয়ে পেশে এসে থেমেছে বেশ কয়েকটা গাড়ি। মুহূর্তে বেরিয়ে আসে এলেন ক্লান্ত স্বপন। ক্লান্ত বেড়ে ধরেছে বড় কালো ছাতাটা। শান্ত এসে গাড়ির দরজা খুলে দাঁড়ালো। ওখানে ছাতাটা বাড়িয়ে ধরলো ক্লান্ত। চোখজোড়া চকচক করলো, জুতো নামলো বৃষ্টির জলে শব্দ তুলে। দরজার যে হাতটা পড়লো তা কালো গ্লোভসে আবৃত। পুরো শরীরটা পেরিয়ে এলো পরপর। আদিলের স্যুট রাতের আধারের চেয়েও কালো। কালো চোখে মুখের ভঙ্গি। মান্নান সাহেব হাসতে হাসতে আসছেন। আইসো তুমি, কখনো তো আনা যায় না তোমারে বাপজান। আদিলের চোখ মুখ গম্ভীর। স্বপন ব্রিফকেসটা এগিয়ে দিল। আদিলা হাঁটা অব্যাহত রেখে বলল, জন্মদিনের শুভেচ্ছা মন্ত্রী সাহেব। ব্রিফকেস খুলতেই হাসি গাঢ় হলো ভদ্রলোকের। উচ্ছ্বাসে ফেটে পড়ল। নাক দিয়ে ঘ্রাণ নিয়ে ব্রিফকেসটা পাশের বডিগার্ডের হাতে দিয়ে আদেশ ছুড়ল, সাবধানে রাখ। তারপর আদিলের সাথে বাংলোর ভেতরে ঢুকলেন। ক্ষণিকের জন্য বয়ে গেল তীব্র নীরবতা। পরপরই কারেও কেউ উচ্ছ্বাস নিয়ে কাছে এলো তো কেউ ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আদিল অবশ্য ওসবে কখনো ধার ধারেনি। সামনে ভীষণ গুরুত্বপূর্ণ একটা ডিল আছে তার। আইনমন্ত্রীর সাহায্য লাগবে। কাজটা ভালোই ভালো সম্পূর্ণ করতেই আজ এই প্রোগ্রামে আসা। আদিল সোজা এলো ড্রিঙ্কস বারের কাছে। পায়ের উপরে পা তুলে বসলো পাশের সোফায়। পিছু পিছু এসে বসলেন মান্নান সাহেবও। দিকপাল চ্যাটার্জি হাসতে হাসতে এলেন দুটো ড্রিঙ্কসের গ্লাস হাতে। একটা আদিলের হাতে, অন্যটাই নিচে ঠোঁট ছুঁয়ে অপোজিটে বসে উৎফুল্ল গলায় বললেন, সারপ্রাইজ দিলা ভালোই, দেখা তো পাওয়াই যায় না। আদিল ড্রিঙ্কসের গ্লাসে ঠোঁট ছুঁয়েছে, একটানা শেষ করলো। আরেক গ্লাস হাতে নিতে নিতে, দিনকাল কেমন যাচ্ছে? মান্নান সাহেব বললেন, তা আবার জিজ্ঞেস করব, তাই না দিকপাল চ্যাটার্জি? একদম, নতুন বিয়া করছো শুনলাম। আনো নাই কারো কেন সাথে, দেখা করাবা না? আদিলের হাত থামলো না। কয়েক গ্লাসে গলায় ঠেলে সিগারেট ইতিমধ্যে ঠোঁটে স্থান পেয়েছে। একটান দিয়ে ধোয়া ছুড়ল। এক পাকে গলার ঢালো আরেক গ্লাস। পাল্লা দিয়ে ড্রিঙ্কস করছে দিকপাল চ্যাটার্জিও। তাদের ভেতরে যেন কম্পিটিশন চলছে। মান্নান সাহেবের বয়স বেড়েছে, ও তো খেতে পারেন না। তারপরও বেশ কয়েক গ্লাস গিলেছেন। মাথাটা চক্কর দিল, নেশা ধরেছে প্রায়। সিয়াম এসে দাঁড়ালো তক্ষুনি, ভিন্ন একটি মেয়ের ওর বাহুতে। ওই মেয়েকে নিয়েই বসলো অপোজিটে, দিকপাল চ্যাটার্জির পাশে। পুরো তুলিয়ে বলল, শুনলাম খুব রূপসী দেখতে, অমন রূপসী একা একা দেখলে হবে? আদিল গ্লাসের মস্তকও গিলে রক্তিম চোখে তুলে তাকালো তাৎক্ষণিক। ওই ধূসর রঙের দৃষ্টিতে, নিটোর দৃষ্টিতে সিয়ামের ভেতরটা সামান্য কাঁপলেও দেখালো না ওপরে। মান্নান সাহেব সতর্ক হলেন, থমথমে চাইলেন। কিছুক্ষণ ভীষণ সাহস দেখতে সিয়াম বলে গেল, আনা হোক সামনে, আমরা দেখি একটু ট্রেস। চোখের পলক হাওয়ার গতিতে আদিলের ঝুঁকে হাতের ড্রিঙ্কসের গ্লাসটা দিয়ে বাড়ি বসালো সিয়ামের মাথায়। আদিলের হাত সিয়ামের মাথায় ফেটে রক্ত ভেসে গেল সবটা। মান্নান সাহেব চিৎকার করেন, আদিল! আদিল থামল না। রক্তাক্ত কাটা হাত দিয়ে চেপে ধরল সিয়ামের গলা। ওকে উড়িয়ে আছড়ে ফেললো জমিনে। খানকির পোলা, কলিজা ছিঁড়ে কুত্তারে খাওয়াবো, তোর মুখে আমি মুতবো। মান্নান সাহেব এসে দ্রুতটা টেনে ধরল আদিলের হাত। সিয়াম ততক্ষণে অজ্ঞান। ওর বডিগার্ড সব আদিলের বডিগার্ডের সাথে হাতাহাতিতে ব্যস্ত। মান্নান সাহেব বিষণ্ণ গলায় আদেশ চললেন, তাড়াতাড়ি ওরে ওঠা, ডক্টর সামুকে ডাক। গান শুনতে শুনতে রোজার চোখ লেগে এসেছে। ও ড্রয়িং রুমে সোফায় বসে আছে, টেলিভিশনে অন, পরনে শুভ্র রঙের নাইট ড্রেস, ওপারের অংশ চাদর দিয়ে ঢাকা। রীতি ঘুমাচ্ছে রুমে। রোজা এখনো না ঘুমিয়ে বসে আছে ওর ফোনটার জন্য। ফোন নাকি আদিল মির্জার কাছে। লোকটাকে কিছু কথা আজ রোজা শোনাবে। ওর ফোনে অনেক কিছু আছে, একজন মেয়ে মানুষের ফোন কেন ধরবে? রোজা চোখ বুজে বিড়বিড় করে, কোনো ভদ্রতা নেই। আওড়াতে আওড়াতে লেগে আসে চোখ জোড়া। মির্জা বাড়ির ড্রাইভ ওয়ে পেশায় কয়েকটি গাড়ি ঢুকে তক্ষুনি।
এসে থামলো বাড়ির সামনে। বৃষ্টি তখনও নামছে। শান্ত বেরিয়ে ছাতা মেলে ধরলো। আদিল দুলতে দুলতে বেরিয়ে এলো। দু হাতের গ্লোভসের তখনও রক্তে ভেজা। সে অসন্তুষ্ট ভঙ্গিতে গ্লোভস খুলে ছুঁড়ে মারল। দুয়ারের কাছে এসে খুলল রক্তাক্ত জুতো। গায়ের কোট খুলতে খুলতে প্রবেশ করলো ভেতরে। দুয়ারের কাছে এসে থামলো। আর ভেতরে গেল না রোজার অস্তিত্ব দেখে। ওখানে দাঁড়ালো, তবে ঘুরে। আদিল এক একটা দৃঢ় তবে এলোমেলো কদমের সামনে এগোচ্ছে। কোটটা পড়ে আছে ফ্লোরে। তার ধূসর চোখের দৃষ্টিটা ঝাপসা। ভারী শরীরটা বোধ হয় দুলেছে মৃদু। ফিসফিসিয়ে গান তখনও চলছে টেলিভিশন থেকে। ঝুলন্ত ঝাড়বাতিটার হলদে আলোয় দেখা মিলেছে রোজার। সোফায় বসা অবস্থায় মাথাটা সোফার শেষ প্রান্তে হাতলে এলিয়ে দেয়। আদিল এসে দাঁড়ালো রোজার ঠিক সামনে। ঝাপসা দৃষ্টিতে ওই ঘুমন্ত মুখটা দেখতে কিছুটা অসুবিধে হয়। এতে অসন্তুষ্ট হয় সে। সামান্য ঝুঁকতে চায়, কিন্তু পারে না। থুবড়ে পড়তে নিলে নিজেকে সুপার হাতল ধরে সামলে নিল। রোজার ঘুমন্ত মুখটা দেখতে দেখতে কেমন শব্দ করে দুই হাঁটু গেড়ে বসলো। সেই শব্দে চমকিয়ে চোখ মেলে তাকালো রোজা। নিজের খুব কাছে আদিলকে দেখে রীতিমতো কিং কর্তব্য বিমুট। হাঁটু করে বসা আদিলের দু চোখে অবুঝের মতো দেখালো। আদিল একধানে শুধু চেয়েই থাকলো। মদের তীব্র গন্ধ রোজার নাকে মুখে কুচকে ফেললো। তাকালো শান্ত এলিনের দিকে। ওরা একটা শব্দও করছে না। রোজা দীর্ঘশ্বাস পেল। কতটা ড্রিঙ্কস করেছে এতটা ড্রাঙ্ক হওয়ার জন্য? রোজা আস্তে করে প্রশ্ন করে, এভাবে বসেছেন কেন? রুমে যাচ্ছেন না যে? আদিল জবাবে নির্বিশেষে চেয়েই রইল কেমন। অমন গাঢ় দৃঢ় গভীর দৃষ্টির সামনে রোজা অপ্রস্তুত, বড় ছন্ন ছাড়া। দৃষ্টি সরিয়ে নেয়। উঠতে চাইলে কিছু একটা অনুভব করে ঘাবড়ে ওঠে। কেঁপে ওঠে অন্তর। আদিল ভীষণ আলগোচে মাথাটা রেখেছে থম মেরে থাকা রোজার কোলে। কেমন কল্পনায় বসবাস করা এমন এক কণ্ঠে মিনমিন করে আওড়ালো, মাথা বুলিয়ে দাও রোজা, যেভাবে আমিরার করো। আমার হেটেক হচ্ছে। রোজার হৃদয়ে কেমন শিরশিরে একটা অনুভূতি হয়, নেবু নেবু বাচ্চা চুবল। ওই কণ্ঠে অন্তরাত্মা পর্যন্ত কেঁপে ওঠে, নিয়ে যায় তার শরীর। এই আদিল মির্জা ও চেনেই না। আদিল তাকানোর চেষ্টা করে অস্পষ্ট ভাষা ভাষা চোখে। কি হলো, করো না। রোজা চমকে চেয়ে রয় মুখের সামনে থাকা আদিলের অবুঝ চোখে মুখে। হবহু রীতির মতো চোখ, নাক, মুখ। আবদারও তো ওর মতোই। রোজার হাত কাঁপে সামান্য, কণ্ঠনালী আটকে আসে। আদিল ফের আওড়াই। রোজা অবশেষে অত্যন্ত ধীর এগিয়ে নেয় ডান হাতটা। নরম ফর্সা লম্বা 5 আঙ্গুলের পাঁচটায় ডুবে যায় তার কোলে রাখা মাথার কালো সিল্কি চুলের গভীরে। মুহূর্তে আদিল কেমন শব্দ করে স্বস্তির শ্বাস নেয়। আরও গভীর এড়িয়ে যায় কোলের মধ্যে। রোজার পেটের কাছে প্রায় ছুঁই ছুঁই হয়। টেলিভিশনে তখন ফিসফিস করে গান বেজে যাচ্ছিল। বডিগার্ড হাসান এসে দাঁড়িয়েছে রুমের সামনে। দরজাটা আধ খোলা, অল্পখানি ভেতরটা দেখা যাচ্ছে। পুরোপুরি অন্ধকারে অভ্যাস। মনে হচ্ছে রাতের মেঘাচ্ছন্ন কুচকুচে কালো আকাশটা রুমের ভেতরে বসে আছে। হাসান নীরবে দীর্ঘশ্বাস ফেলে। ওর পেছনে বডিগার্ডসগুলো ভয় ততস্থ হয়ে আছে। ওদের অভিব্যক্তি সর্বদা নির্বিকার থাকলেও এক মুহূর্তে ওই মুখগুলোতে ভয়ের ছাপ। হাসান এক পলক ওদের দেখে হাত তুলে থামার ইশারা করল। কদম বাড়িয়ে ভিতরে ঢুকলো একাই। মুহূর্তে পায়ের তলার কিছুটা বাধা পড়ে। কচমচ শব্দ হয়। শব্দে বোঝা গেল ও টুকরো কাচের ওপরে পা দিয়েছে। আরেক কদম বাড়াতে পুনরায় কিছু পায়ের তলায় পিষে যায়। হাসানের চোখ জোড়া অন্ধকারে সইতেই অবছা রোমের গোটা পরিস্থিতি দেখতে পেল। মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। সবকিছু ভেঙে চুরে গুড়িয়ে আছে। সেসবের মধ্যে ক্লান্ত ভঙ্গিতে বসে থাকা শরীরটার পরনে উরু সমান ড্রেস, যা বসার জন্য আরও উপরে উঠে এসেছে। ছোট এলোমেলো চুলগুলোতে চোখ মুখ ঢাকা। পাশের মদের বোতলটা ভেঙে টুকরো টুকরো হয়ে আছে। তরল মতে ওইখানটা ভিজে আছে। হালকা রঙের মিশেলে অদ্ভুত রঙে রূপ নিয়েছে। হাসানের চোখ গেল বসে রক্তাক্ত হাতে। দ্রুত রুমের বাতি জ্বালালো। তাতেও হেলদোল হলো না মুখ নুইয়ে রাখা রিনি সওদাগরের। হাসান ব্যস্ত গলায় সতর্ক ভঙ্গিতে ডাকল, বস বস, ডক্টর আদিত্যকে আসতে। রিনা ওভাবে দেখে কথার বাদ সেতে নিজের মতো করে প্রশ্ন করলো একরকম নির্জীব কণ্ঠে, খবর এনেছিস? ওকে সত্যি বিয়ে করে নিয়েছে? কোথাও ভুল হয়নি তো? সবাইকে বোকা বানানোর জন্য এমন নিউজ ছড়িয়েছে নিশ্চয়। হাসান ঢোক গিলল। কাঁপলো ওর চোখের পাপড়িগুলো। কণ্ঠে আটকে আসছে। নিজেকে স্বাভাবিক রাখতে চেয়ে সময় নিয়ে বলতে পারলো, বিয়েটা সত্যিই করেছে। ওই মেয়ে মির্জা বাড়িতেই থাকছে। থমথমে এক নীরবতা বয়ে গেল। ওই নীরবতায় ভেতরে ভেতরে আরও ঘাবড়ালো হাসান। বয়স শুকিয়ে এলো ওর গলা। তারপরও সাহস করে এগুলো কয়েক কদম। রক্তাক্ত হাতটা ধরতে চাইলো, পারল না। ওর মুহূর্তে নীরবতা ভাঙল রিনার জখমিত সিংহের মতো এক চিৎকারে। এলো পাতারে ছুঁড়ে মারল হাতের কাছে যা পেয়েছে। এক পর্যায়ে ঠিক হাসানের সেদিনের জখমিত কপালেই ফের এসে লাগলো ভাঙা ফুলদানি। ওহ নো, হি ক্যান ডু দিস টু মি। আদিল, ইউ ক্যান নট ডু দিস টু মি।
গলগল করে রক্ত ঝরছে হাসানের কপাল বেয়ে, ব্যথায় নীল হয়ে যাচ্ছে মুখ। তবুও একটা টু শব্দও করল না ছেলেটা। নিঃশব্দে প্যান্টের পকেট থেকে একটা রুমাল বের করে কপালে চেপে ধরল। রিনা ভাঙচুর সেরে দিশাহারা অবস্থায় সামনে পায়চারি করছে, চোখে মুখে ভেজে আছে চোখের জলে। এলোমেলো ভঙ্গিতে বিড়বিড় করে গেল, ওনা বলতো হি উইল নেভার গেট ম্যারিড, হি উইল নেভার ফিল ইন লাভ। তাহলে এগুলো কি করেছে? রিনা দু হাতে নিচের চুল খামচে ধরল, রক্তিম চোখে তাকালো হাসানের দিকে বিলাপ জোরে পাগলের মতো। আমার মধ্যে কি কমতে ছিল? কখনো ফিরেও দেখেনি, কখনো ভালোভাবে তাকানোর প্রয়োজন বোধ করেনি, একটু সময়ের জন্য পাশাপাশি বসতে চায়নি। এগ্রিমেন্টের সময়ও ভিন্ন ভিলাতে থেকেছিল, এই বলে যে ও কাউকে ট্রাস্ট করতে পারে না, কাউকে আশেপাশে সহ্য করতে পারে না, কাউকে কখনো নিজের জীবনে ঢুকতে দিতে পারবে না। তাহলে এখন এখন কি করেছে? ওই মেয়ে হলে আমি কেন না? আমি তো ওর বাচ্চার মা। আমি অঝরে কাছে না। ও দৃষ্টি ঝাপসা, শরীর টলছে বাজেভাবে, যে কোনো সময় পড়ে যেতে পারে। হাসান দ্রুত গিয়ে ধরল এক হাতে। বস কাম ডাউন প্লিজ, নিজের ক্ষতি করছেন। জ্ঞান হারানোর পথে রিনা, ও যেন কিছুই শুনল না। আস্তে আস্তে ওর চোখ দুটো বুজে গেল, বন্ধ চোখের পাতায় ভাসলো অনেক বছর আগের দৃশ্যগুলো, যা আজও কেমন জীবন্ত হবে, তবে হৃদয় বিদারক। ওই দিনটাই ছিল রিনার জন্মদিন। আলমগীর সওদাগর বড় করে মেয়ের জন্মদিনের পার্টি রাখেন, উপস্থিতি হয় দেশের সব উচ্চবর্গের লোকজন। আদিলও ওই দিন তার হাজব্যান্ড হিসেবে পরিচিত হতে একরকম বাধ্য হয়, তবে আসে সবার শেষে। কোনো রকমের জন্মদিনের শুভেচ্ছা জানাই না, কাছেও ফিরে না, সবার মধ্যে সবার সাথে আলাপে ব্যস্ত রয়, যেন পুরোপুরি ব্যবসার খাতিরে তার আশা। রিনা অমন অগ্রাহ্য সইতে পারেনি, তার দিকে লোলাপ দৃষ্টিতে তাকিয়ে থাকা একজনের সাথে মাখো সম্পর্ক করে ওখানেই কাপল ড্যান্স করে, তাতেও কোনো আগ্রহ দেখায়নি আদিল। যেন রিনা এক্ষুনি এই ছেলের সাথে কোনো হোটেলে বেডে গেলেও যায় আসে না তার। তাই তো সবসময় এমনি বলে এসেছিল প্রথম থেকে। রিনাই স্বপ্ন দেখতে শুরু করে, যেই সেই স্বপ্ন নয়, ভয়াবহ স্বপ্ন, কঠিন প্রেমে পড়বে, নিজেকে পরিবর্তন করে দেখাতে নিয়ত। এই মেয়ে প্রতিটি নাইট ক্লাবে রাত কাটানো, আর সেই নাইট ক্লাবে যেত না। নিজের সব রাতের সঙ্গীতের ভুলে গেল কেমন, শুধু এক আদিল মির্জাকে নিজের করে পাওয়ার লোভে। তাকে পাওয়ার লোভে রিনা সব রকম চেষ্টা চেয়েছিল তার সংসার করতে, এইসব বলতে নতুন করে রিনা হতে চেয়েছিল। কিন্তু আদিল যে তার কোনো রূপেই মুগ্ধ হতো না, তার কোনো পরিবর্তনই যে দৃষ্টিতে নিত না, ফিরে তাকাতেও না, কল রিসিভও করতো না। তারপর রিনা ডেসপারেট হয়, ভীষণ বাজেভাবে, এতটাই যে জীবনের সবচেয়ে নিকৃষ্ট কাজে নামে সে। ব্যবহার করে ড্রাগ, সিডাকটিভ ড্রাগ। জ্ঞান হারানোর আগে শুধু বিড়বিড় করে রিনা, আমার পেটের বাচ্চাকে এত ভালোবাসতে পারলে, আমাকে কেন একটু ভালোবাসতে পারলে না? হাসান অসহায় হয়, চোখ বুজে শ্বাস পেল, দীর্ঘশ্বাস। পকেটে ফোন বেজে চলেছে। রিনার বাবার আলমগীর সওদাগরের পার্সোনাল বডিগার্ড কল করে যাচ্ছে। আজ তাদের ফ্যামিলি ডিনার ছিল, গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ হওয়ার কথা। এমতো অবস্থায় যে ওসব সম্ভব না। হাসান ভুল না হলে ব্যবসায়িক আলাপটা সম্ভবত মৃত আব্দুল সোবহান চৌধুরীর সম্পত্তি নিয়ে, যা এখনও কোনোভাবেই রিনার নামে করানো সম্ভব হচ্ছে না। সোবহান চৌধুরীর বড় ছেলে কেস লড়েছে রীতিমতো, সম্পত্তির এক ভাগও ছাড়তে নারাজ। এই সময় রাতের বেলায় গ্রাউন্ড ফ্লোরের লিভিং রুমের বিশাল একটা ঝাড়বাতির রং বদলায়, সাদা আলো থেকে একরকম নিভু নিভু হলদেটে আলোয় জ্বলছে। এই নিভু আলোতে হাঁটু করে বসা আদিলের চোখে মুখে দেখল নিষ্পাপ। জগতের সব খারাপ কাজের সাথে যেন তার কোনো সম্পর্কই নেই। নেই দৈনন্দিনের অমন কোমরা গভীর মুখ লেবাস। কি নরম, অচেনা, অসহায় লাগছে। রোজা কোনোভাবেই এই লোকের সাথে, ওর পরিচিত আদিল মির্জার সাথে মেলাতে পারেই না। কল্পনা করতে এমন নিরহ পুরুষটি সেই, যে কথায় কথায় পিস্তল তাক করে ধরে ওর ওপরে, যে কথায় কথায় ধমকে ওঠে, আদেশ চড়ে জোর খাটায়। রোজা চোখে ভাসল হৃদির মুখ। কি অবিকল লাগছে এখন। অজানা অপ্রয়োজনীয় অনুভূতি গাঢ় হয়ে বসতে চাইল রোজার হৃদয়ের এক কোণে। তা উপলব্ধি করে ওর দৃষ্টি এলোমেলো হয়, ব্যস্ত হাতটা থেমে যায় আচমকা। অবিশ্বাস্য নিয়ে তাকায় নিজের হাতের দিকে, যা এতক্ষণ বড় বাধ্যভাবে বুলিয়ে চলেছিল। তার কোলে বড় আরামের সাথে ডুবে থাকা এলোমেলো চুলের হাতটা। এতক্ষণে ভীষণ স্বস্তিতে প্রাণ ভরে নিঃশ্বাস ফেললে আদিলও নড়ে চড়ে ওঠে, চুলের গভীরে থাকা আঙুলগুলোও সরে যাওয়াতে। নেশাগ্রস্তের প্রভাবে এলোমেলো দৃষ্টি তুলে যখন তাকালো, রোজার বুক ধক করে উঠল। ধূসর চোখ দুটোর দৃষ্টি আজ ভাষা। ওখানে আকাশের তারারা ভাসছে, মনে হচ্ছে ওই রমণী চূড়ায় ভাষা রোজার মুখ, তাদের মধ্যে রাজ করা এক চাঁদ। রোজার ঠোঁট কাঁপে, ও কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়ে মুখের সামনে থাকা আদিলের অমন অসহায় চোখমুখ দেখে। ও তক্ষণে দৃষ্টি সরাতে পারে না, পরে দু হাতে ঠেলে সরিয়ে দিতে ওর গায়ের ওপরে একরকম ঝুঁকে থাকা অমন পুরুষালী উপস্থিতি মেনে নেয় অনেকটা সময়ের জন্য। আদিলের ভাষা চোখজোড়া তখনও নিখুঁতভাবে দেখছে রোজার মুখের এক একটি অঙ্গ। পুরো মুখ ঘুরে এসে দৃষ্টি থামল রোজার ঠোঁটে, এরপর চোখে।
হাত বাড়িয়ে ওভাবে খপ করে ধরলো রোজার নরম হাতটা, পুনরায় রাখলো নিজের মাথায়, সিল্কের চুলের গভীরে বাতাসের মতো ফিসফিস করে আওড়ালো, থেমো না। রোজা অন্ধকারে আছে বোধহয়। এই সময়টা কোনো কাল্পনিক লাগছে। কল্পনা মনে হচ্ছে তার কোলে থাকা এই আদিল মির্জাকে। সম্মোহিত নিজেকে প্রশ্ন করতে শুনল ও, নেশা করেছেন? আদিলের চোখে মুখে কিঞ্চিত অপ্রস্তুত অসহায়ত্বের অভিব্যক্তি ভাসল। এক দৃষ্টিতে চেয়ে আছে, আস্তে করে বাচ্চাদের মতো আওড়াতে লাগলো, মাথা বুলিয়ে দাও। রোজার আঙ্গুল নড়ে, অসহায় দৃষ্টি হঠাৎ গিয়ে পড়ল আদিলের হাতের উপরে। হাতের তালু কেটে রক্ত শুকিয়ে আছে, কি ভয়াবহ দেখালো। ছোট গর্তটা গভীর বোধ হয়, ভেতরে সম্ভবত কাঁচও আছে এক টুকরো। কেমন আধো আধারে চিকচিক করছে। আতকে উঠে রোজা তাকালো ফের আদিলের চোখে মুখের দিকে, অবিশ্বাস্য গলায় বলে, আপনি কি মানুষ? ব্যথা পাচ্ছেন না? কেটেছে তো? আদিল একটু শব্দও করে না, দৃষ্টি সরিয়ে তাকায় না নিজের ক্ষত বিক্ষত হাতের দিকে। রক্ত লাল হয়ে আসা এক দৃষ্টিতে চেয়ে থাকে ফটর ফটর করে কথা বলা রক্ত জবার মতো ঠোঁটের দিকে। ঢোকিলে লাগাতার ওঠানামা করে স্পষ্ট দৃশ্যমান অ্যাডামস আপেল। রোজা তখন বাস্তবভাবে মাথা ঘুরিয়ে তাকিয়েছে। শান্ত এলেনের পিঠ দেখা যাচ্ছে, এখনো দরজার কাছে বট গাছের মতো সোজা দাঁড়িয়ে আছে, মাথা সোজা, এদিক সেদিকে কোথাও তাকাচ্ছে না, সম্ভবত দৃষ্টির সমানে। ওকে ডাকবে ওদের এক্ষুনি। রোজা গাঢ় গরম নিঃশ্বাস টের পেয়ে চমকে ওঠে। অস্পষ্ট শুনতে পাই গভীর স্বরে এলোমেলো থেমে থেমে বলা মাথামুণ্ডবিহীন কথাগুলো, নট নাও, কন্ট্রোল কন্ট্রোল, একটু পর। রোজা ঘাড় ফেরাতে ভয় পায়। এভাবেই সামনে নিজের মাথাটা পেছনে নিয়ে দুহাতে ঠেলতে চাইল আদিলের শক্তপোক্ত বুক। সরুন, আপনার লোকদের বলুন আপনাকে নিয়ে উপরে যেতে, হাতে চিকিৎসা প্রয়োজন। হিমালয়ের মতন অটল আদিল আজ একেবারেই ধাক্কাতেই টলল। শুধু টলল না, রীতিমতো রোজার অমন হাওয়ার মতো এক স্পর্শে শব্দ করে পড়ে গেল, ফ্লোরে মিশে আর নড়লই না। রোজার চোখ দুটো ছোট হয়ে এলো। রোজা হতবাক, যাকে ও শক্তি দিয়েও এক বিন্দু টলানো সম্ভব হয় না, সে যে অমন এক দুর্বল ধাক্কায় সোজা ফ্লোরে গিয়ে পড়বে তা বুঝতে পারবে, তা কিভাবে বুঝবে? তার মুহূর্তেই খেয়াল আসে লোকটা নেশায় বোধ হয়ে আছে, নিজের মধ্যে নেই। মুহূর্তেই চিন্তিত হয়ে ও এলোমেলোভাবে চাদরে জড়িয়ে ঢাকে। এই, এদিকে এসো। শান্ত শব্দ শুনে ঘুরে তাকিয়েছে। ডাকে দ্রুত ঢুকে ভেতরে এলেন ক্লান্ত এসে ভেতরে। রোজা তখনও ভীষণ অসন্তুষ্ট হয়ে চেয়ে আছে। ওনাকে নিয়ে যাও রুমে। কোনো বডিগার্ডস? কেমন বডিগার্ডস তোমরা? হাত কেটে আছে, ট্রিটমেন্ট করাওনি এখনও? শান্ত তাকালো না, বিনয়ের সাথে বলল, ম্যাডাম, বস আমাদের কথা শোনে না, আপনি বলে দেখুন, নিশ্চয়ই শুনবে। রোজা মুহূর্তে ধমকালো, আমার শুনবে মানে? আমি কে বলার? এলেন আবারও বিনয়ের সাথে জানালো, আমাদের ম্যাডাম, বসের ওয়াইফ। রোজা চোখ বড় বড় করে তাকালো, কি অসভ্য ধুরন্ধর! দেখেনি ওদের বস কিভাবে বিয়ে করেছে ওকে? নিজেরাই তো পিস্তল ধরেছিল ওর পরিবারের ওপরে। এই মুখে এই কথা বলার জন্য চামড়া কতটা পাতলা হয়ে আছে কে জানে। আর চোখে তাকালো অজ্ঞান হয়ে পড়ে থাকা শরীরের দিকে। ফ্লোর ঠান্ডা, হাতটা কাটা, কি গভীর ক্ষত। ওই দৃশ্য রোজা আরও অসন্তুষ্ট হয়। ফিরে তাকিয়ে রুক্ষ কণ্ঠে ধমকে ওঠে, কি আশ্চর্য, তোমাদের বস অজ্ঞান হয়ে পড়ে আছে ফ্লোরে, আর তোমাদের কোনো তাড়া নেই তাকে রুমে নেবার, ট্রিটমেন্ট দেবার, ফাজলামো হচ্ছে। শান্ত তখনও সাবলীলভাবে দাঁড়িয়ে আছে অজ্ঞান হওয়া বসের সামনে। ফরকও পড়ে না বলার সময়, আমরা তাকে ধরি না, বস তা পছন্দ করে না। এলেনের পাপড়িগুলো সমানে কাঁপলো, ক্লান্ত চোটে আলগোছে ঠোঁট টিপে রাখে, মাথাটা নোয়ালো। রোজা আশ্চর্য হতবাক, আর ইউ গাইস ইনসেইন? উনি অজ্ঞান, এই সময় তার কি পছন্দ বা অপছন্দ তা ভাবা হচ্ছে। দ্রুত তাকে ধরে নিয়ে যাও রুমে। এলেন মাথা নোয়ানো অবস্থাতেই বলল এবারে, আমাদের স্পর্শ অপছন্দ করেন। আপনার তো না ম্যাডাম, আপনি যদি কাইন্ডলি বসকে ধরে ওঠান। রোজা হঠাৎই নড়ে চড়ে ওঠে, তেমন সতর্ক চোখে 3 বডিগার্ডসদের মুখের দিকে, শেষমেশ আদিলের মুখের দিকে তাকালো। সন্দেহ বাঁধল, যা গাঢ় হলো ক্রমশ। কোনো কিছু না ভেবে দ্রুত দুকদম সরে এলো পেছনে। শান্ত এলেন ওদের কিংকর্তব্য রিমোট করে রোজা দ্রুত কদম বাড়ালো সিঁড়ির দিকে। ও পারলে দৌড়াতো, দৌড়ানোটা খারাপ দেখাবে বলে ভদ্রভাবে কেবল দ্রুত হেঁটে সিঁড়ি বইছে। অন্যদিকে শান্ত অবাক না হয়ে পারল না, তাদের ম্যাডাম বেশ বুদ্ধিমতী। দীর্ঘশ্বাস আটকে দৃষ্টি ফেলল নিচে। আদিল ঢুলু ঢুলু ভঙ্গিতে উঠে বসেছে তখনই। উঠতে গিয়ে তার মাথাটা ঘোরাচ্ছে। ভাষা চোখে দেখা যাচ্ছে দুটো রোজা ছুটে পালাচ্ছে, রান রান রান, আই লাভ টু চেস ইউ। রোজা স্পষ্ট শুনতে পেল ভারী পায়ের ধ্বনি। মুহূর্তেও সচেতন হয়, আটকে ওঠে, আর পেছনে ফিরে তাকানোর সাহস হয় না। সিঁড়িগুলো শেষ করে করিডোরে পা রাখতেই দেখতে পাই মারিয়ম বেগমকে। ভদ্রমহিলা রীতির রুমের দরজার সামনে ছিল। হঠাৎ চোখের পলকে দরজা লাগিয়ে ভেতরে চলে গেল। রোজা হতবিহ্বল হতে পারল না।
এক দমকা হাওয়া এসে ওকে তুলে নিয়ে নাই শূন্যে। ওকে কুলে তুলে আদিল সামান্য টললেও কদম স্থির দৃঢ়। দ্রুত কদমের সিঁড়ি পেয়ে উঠতে যাচ্ছে তিনতলার দিকে। রোজার গলা শুকিয়ে গেছে। ও অসহায় চোখে একবার দেখলো ওর গায়ের চাদরটা পড়ে আছে ফ্লোরে। জোরালোভাবে নামার চেষ্টা করতেই দ্বিধা হচ্ছে। আদিল তুলছে, যদি ওকে নিয়ে পড়ে কি হবে তখন? কোনো রকমে বলে, নামান নামান আমাকে। আদিল শুনল না। খুব মনোযোগের সাথে বেশ সোজা এলো তিনতলায়। করিডোর ধরে রুমে প্রবেশ করতেই রোজা হড়বড়িয়ে এলো পাতারি নড়ে চড়ে উঠল, দু কদম পেছালো সতর্ক চোখে চেয়ে। আদিল খোলা দরজার সামনে তখনও ঠায় দাঁড়িয়ে আছে। নেশাগ্রস্ত রক্তলাল এক দৃষ্টিতে দেখছে আপাতমস্তক পুরো রোজাকেই। ওই দৃষ্টিতে দৃষ্টি রাখতেই রোজার অন্তরাত্মা কাঁপে, হাঁটু ভেঙে আসতে চায়, অনুশোচনা হয় ভীষণ। হৃদির আবদারি ম্যাচিং নাইস ড্রেসটা পরাই উচিত হয়নি। ও স্বাভাবিক থাকতে চেয়ে আওড়াই। সরে দাঁড়ান রীতি, কাছে আমার চেয়ে। আদিল এক মুহূর্ত স্থির থেকে পর মুহূর্ত দ্রুত প্রবেশ করে। দরজাটা শব্দ করে লক করতেই লাফিয়ে ওঠে রোজা। আতঙ্কে আরও পেছনে চলে যায়। আদিল অধৈর্য ভঙ্গিতে এগোতে এগোতে খুলল গলার টাই কোট, ফেলল ফ্লোরেই। শার্টের বোতাম খুলতে নিলেই রোজা ঘাবড়ে একাকার হয়। দৃষ্টি পড়ে আদিলের রক্তাক্ত গভীর ক্ষত হাতে। কত বড় পিশাচ! হাতের অমন অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ব্যথা অনুভব হয় না নাকি গন্ডারের চামড়া গায়ে? আদিল শার্ট খুলে ফেলেছে ফ্লোরে। প্যান্টে হাত দিতেই রোজা পাশ কাটাতে চেয়ে প্রায় চিৎকার করে ওঠে। কি করছেন? গল্প। মুহূর্তে সতর্ক হলো রোজা। উত্তরটা ওর বড় চেনা লাগলেও মাথা ঘামানোর সময় পেল না। বাম পাশ দিয়ে সাবধানে ভঙ্গিতে যেতে যেতে বলল, একা একা করুন। আদিলের ভাষা ভাষা দৃষ্টি পালাতে চাওয়া রোজাতেই আবদ্ধ। এই গল্পের জন্য দুজন লাগে। রোজ না, এই মাতালের সাথে কথা বাড়ানো যাবে না। রোজের সুযোগ বুঝে দৌড়ালো দরজার দিকে। এসে দরজায় হাত ছোয়ালো, কম্পিত হাতে লক খুলতে চাইলো, তবে শেষমেশ পারল না। পেছন দিকে এসে আদিল থাবা দিয়ে ধরল ওর ফিনফিরে পাতলা নাইটি দ্বারা আবদ্ধ কোমর। এক হাতে কোমরে পেঁচিয়ে ধরেই চেপে ধরল নিজের সুঠাম নগ্ন দেহের সাথে। অনুভব করলো পাতলা শরীরের থরথর কাঁপুনি। রুমের ধিমি আলোয় রোজাকে ভয়ার্ত বিড়ালের মতোই লাগলো। বড় বড় চোখ দুটো কেমন ডাঙ্গিয়ে আছে যে, চোখের কোণে চিকচিক করেছে জলে। টকটক করে কেঁপে উঠেছে লবণীয় ঠোঁট জোড়া। আদিল দ্রুত বেগে মাথা নুইয়ে তেড়ে যেতেই রোজা ধরফড়িয়ে হাত বাড়ল, চেপে ধরল তার মুখের কাছে আসা মুখ। দাড়ি খোঁচা লাগলো ও নরম তালুতে। শখ খেলো যেমন, কাঁপলো হাতটা। দ্রুত হাত সরিয়ে আনতে চাইলে আদিল ধরে আরও নিচের ঠোঁটের সাথে মিশিয়ে নিল। সামনে ভেজা চুমু খেলো রোজার হাতের তালুতে। রোজা শক্ত করে এক মুহূর্তের জন্য চোখ বুঝতেই এক পাগলা ঝড়ের সুযোগ বুঝে ওর অস্তিত্বের উপর থাবা বসিয়ে দিল। উড়িয়ে নিয়ে গেল যেমন, নিজেকে চোখের পলকে আবিষ্কার করলো বিছানায়। আদিলের অমন ভারী শরীরের সমস্ত নিজের উপরে রোজার প্রায় দম বন্ধ হয়ে এলো। একটা শরীরের এত ওজন কিভাবে হয় মাবুদ? ও দুর্বল হাত দুটো দিয়ে ঠেলে দিতে দিতে হাঁসফাঁস করে বলল, আপনি কি আমাকে মেরে ফেলতে চাইছেন? সরুন, উঠুন। আদিল নড়ল না, আরও গাঢ়ভাবে শরীরটা ছেড়ে দিল শীর্ণ নরম সরম দেহের ওপরে। মাথাটা ঘাড়ে গুজতে চাইলে রোজা ফের কঠিন আপত্তি জানালো। আপত্তির ধার এবারে ধরল না আদিল। ফর্সা মসৃণ ঘাড়ে দ্রুত মুখ ডুবালো। অস্বস্তির শ্বাস টেনে নিল অনেক। রোজা পানিতে ডুবে যাওয়া অসহায় নাবিকের মতো হাঁসফাঁস করে উঠল, কাঁপলো থরথর করে। আদিলের ঘাড়ে নাক ঠোঁটে খোঁচে তাড়ি দিয়ে ঘষে আওড়ালো, মরবেন না। উঠতে গেলে শ্বাস বন্ধ হয়ে যেতে পারে, তখন না হয় আপনার হাজব্যান্ড সিপিআর দিয়ে দেবে। কথাটুকু শেষ করে আদিল মাথা তুলল। রোজার চোখে চেয়ে ঠোঁট ফাঁক করে ইশারা করলো, কিভাবে সিপিআর দেবে? রোজার মাথাটা ঘোরালো। দু হাতে ঠেলতে ঠেলতে রাগান্বিত কণ্ঠে বলল, নিজেকেই দেন ওসব। একটু ডেমো দেখান। নিজে কিভাবে সিপিআর দেয় দেখি। আমার কুইক লার্নার, আ গুড স্টুডেন্ট মিসেস আদিল। শিখে নেব, আপনি শিখিয়ে দেখান না একবার। রোজা ঘন ঘন শ্বাস ফেলছে, দাঁত কিরমির করে বলে, জোর জবরদস্তি করছেন? আদিল মুখে চলে গেল রোজার কানের কাছটায়। ওখানে এলোপাতারি কিছু উষ্ণ চুমুর ঝড় তুলে বলল, করছি। অসভ্য আম্মান। রোজা এই ভারী শরীরে নিচে সরতে একটু মুষ্টে উঠল। আদিল নেশাগ্রস্ত ভঙ্গিতে হেসে মিহি স্বরে, কাঁপে বুক। স্পষ্ট অনুভব করে রোজা শিউরে উঠে। পর মুহূর্তে তার চোয়ালটা ধরল আদিল। নিজের দৃষ্টি মহাচ্ছন্ন দৃষ্টি মিলিয়ে মুখ ছুঁই ছুঁই করে ভাষা গলায় বলল, অসভ্য আমাকে ভালো লাগছে না যেহেতু, সভ্য করুন, আমি হতে রাজি। রোজা চোখ রাঙালো, দেখলো আদিলের অবচেতন হাবভাব। নেশায় বুধ হওয়া চোখ দুটো চেয়ে তাতে দাঁত পিষে নির্বিকার মুখে বলল, আচ্ছা উঠে বসেন, তবে শুনুন আমার কথা। আদিল অস্পষ্ট চোখে কিছুক্ষণ চেয়ে থাকলো। রোজাকে হতবিহ্বল করে ধীরে ধীরে সরে এলো ওর উপরে থেকে, বসলো পাশেই। বড় বাধ্য। রোজা হতবাক, ঢুকিল। পরনের এলোমেলো নাইটটা গায়ে ভালোভাবে চড়াতে চড়াতে সতর্ক চোখে চেয়ে বলল, গুড, আরেকটু সরে বসুন। আদিল অসন্তুষ্ট ভঙ্গিতে ডান ভ্রু তুলল, তবে কথা শুনলো। আরেকটু সরে বসলো। রোজা তাৎক্ষণিক বিছানা থেকে লাফিয়ে নামলো।
জুতোয় পাঁজোড়া লাগিয়ে আদিলের দিকে সতর্ক ভঙ্গিতে চেয়ে থেকে আরেক কদম পেছলো। দ্রুত ঘুরে ছুটল দরজার দিকে। নবে হাত রেখেই সে মুষটা দরজাটা খুলে বেরোবে, এমন সময় মনে হলো ঝড় বেয়ে গেল সেকেন্ডের জন্য। আদিল হাওয়ার বেগে এসে কোলে তুলে নিয়েছে। মৃদু শব্দ করে হাসতে হাসতে নরম বিছানায় ছুড়ল ওর শরীরটা, গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়লো আবারও। আওড়ালো মুগ্ধ গলায়, আপনার জন্য এমন অসভ্য আদিলই পারফেক্ট মিসেস মির্জা। রোজা ততস্থ, বিহিত সমরস্ত। যান চলে যাবে এমন ভঙ্গিতে যখন চোখ মুখ শক্ত করে বুঝে রাখলো, বুঝলো ওর ওপরে থাকা শরীরটা আর নড়ছেই না। রোজা চোখ মেলে তাকালো, মাথাটা ঘুরিয়ে তাকাতেই দেখলো আদিলের চোখ বোঝা। সম্ভবত জ্ঞান নেই। রোজা স্বস্তির শ্বাস ফেলল, ধীরে ঠেলে তার পায়ে থেকে সরল। জখমিতে হাতটা রোজার চোখের সামনে, কাজটা আর নেই ক্ষতর মধ্যে, বেরিয়ে আসছে। তাজা রক্তে বেরিয়েছে সামান্য। এই বিছানা থেকে নেমে সোজা চলে যেতে চাইল, কিন্তু কেন যেন পারল না। দরজা কাছে এসে পুনরায় ফিরে তাকালো। রক্তাক্ত হাতটা ওর চোখে লাগছে। দাঁতে দাঁত পিষে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অবশেষে পুনরায় ফিরে এলো। রুমি চতুর্দিকে তাকালো। টি টেবিলের ওপরে মেডিকেল বক্স পড়ে আছে। রোজা ওটা নিল হাতে, এসে বসলো বিছানায়। অসন্তুষ্ট চোখে তাকালো অজ্ঞান হওয়া আদিলের মুখের দিকে। অনচ্ছুক ভঙ্গিতেই ঘা পরিষ্কার করলো অ্যান্টিসেপটিক দিয়ে। ক্ষতর ওপরে কারো গজ দিয়ে প্যাড দিয়ে ব্যান্ডেজ করে হাফ ছাড়লো যেন। মেডিকেল বক্স ওভাবে এলোমেলো ভঙ্গিতে রেখেই পালালো। ওখানে আর এক সেকেন্ডও থাকার সাহস করতে পারল না। গা ছমছমে নীরবতা বয়ে যাচ্ছে। শান্ত এলেন স্বপন দাঁড়িয়ে আছে সোফার সামনে, আর চোখে দেখছে বসের স্বাভাবিক চোখ মুখ। তাদের বস অনেকক্ষণ যাবৎ এক দৃষ্টিতে চেয়ে আছে নিজের ব্যান্ডেজ করা হাতের দিকে। অন্য হাতে ভীষণ অবহেলার সাথে জ্বলন্ত সিগারেট ধরে রেখেছে। এই যাত্রায় সিগারেট ঠোঁটে পিষল, বলল গভীর কণ্ঠে, খোঁজ লাগা, লোক লাগা, একটা টাচও যেন না লাগে তালুকদার বাড়ির কারো উপরে। ওরা দ্রুত বলে, ইয়েস বস। ইশারায় ওরা সব বেরিয়ে এলো। গুমট বন্ধ এই ঘরে, শুধু এলোমেলো কোনো কোনো শ্বাস প্রশ্বাসের শব্দ ভাসল। একজোড়া কারো চোখের দৃষ্টি রইল নিজের ব্যান্ডেজ করা হাতটাতেই। অনেকটা সময় বেরোলো, ভাসলো ফিসফিস করে বলা কথাগুলো। তুমি যেদিন থেকে আমায় ভালোবাসবে, ওই দিন থেকে এই পৃথিবীর শ্বাস নেওয়া সবচেয়ে সুখী মানুষ হবে এই আদিল মির্জা। সওদাগর সাহেব, আপনি জানেন কি আছে চৌধুরীদের পেছনে এখন? সোখান চৌধুরী তো চিরতরে চোখ বুঝেছে। ওর পোলাপান এখনো দুধের শিশু। এমন হাঁটাহাঁটি লড়াই আপনার সাথে কেমনে লড়াইতেছে এখনো বোঝেন নাই? আলমগীর সওদাগরের চোখে মুখে মুহূর্তে সচেতন হয়, চকিতে তাকায় প্রশ্নাত্মক দৃষ্টিতে। বিপরীতে রেওয়াজ পুকুরের জলের মতো শান্ত। হাতের মধ্যে গ্লাসটা স্বাচ্ছন্দ্যে নাড়াতে নাড়াতে বলল, আপনার এক্স মেয়ে জামাই আদিল মির্জা। আদিল পেছনে আছে। আলমগীর সওদাগরের চোখে মুখে এক মুহূর্তের জন্য তীব্র অবিশ্বাসের ছাপ দেখা গেল। মুহূর্তে তিনি আটকে বলেন, কোনোভাবে কি জানতে পেরেছে? রেওয়াজের ভেতরে বিরক্তি বুড়োটার এমন বলতা মস্তিষ্কের জন্য। নিজের স্বার্থের জন্য বিরক্তি লুকিয়ে রাখে ভীষণ যত্নের সাথে। খোলামেলা আলোচনা চালিয়ে যায়। নাদিমকে ধরেছে না? কি মনে হয় কিছু খুঁজে পায় নাই? ওর তো শকুনের নাক। ওর বিপক্ষে গিয়ে কেউ আজ পর্যন্ত টিকেছে? আলমগীর সওদাগরের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট। নাদিমকে তো সে সোজা অর্ডার আমার লোকেরা দেয় নাই। এখানে অনেকের হাত আছে, আমি ঢুকাইছি তাইলে। রেওয়াজ নিজেও কিছুটা বিচলিত, আশ্চর্য পড়ে। তা তো আমিও বুঝতে পারছি না। ও যদি কিছুর খোঁজ না পাই তাহলে হঠাৎ আপনার পেছনে লাগলো কেন? সাথে আইনমন্ত্রীরে লাগাইয়া দিছে। কোর্টের পজিটিভিটি কিন্তু ওদের দেখলে একটা কানা করিও মনে হয় না আপনার কপালে জুটব সওদাগর সাহেব। পরিস্থিতি হাতের বাহিরে। আদিল যদি আমার ধারণা মতে সত্যিই জেনে যায় ওর জানের টুকরো মাইয়ার আক্রমণের পেছনে আমরা আছি, খেলা পুরোই খতম। আলমগীর সাহেবের প্রেশার বেড়ে যাচ্ছে বোধহয়। বুকের ওঠেনামার গতি অস্বাভাবিক আরও দ্রুত। তিনি হাপিত্তেস করে ওঠেন। এখন হাত গুটিয়ে বসে থাকা তো আর যাইব না। রেওয়াজ জানা লাগবো তো, কি করুম বুদ্ধি দাও। আমার কোটি টাকার ইনভেস্টমেন্ট এখানে, ওই কোম্পানি আমার লাগবো। রেওয়াজ ক্লাসে চমকে বসালো। সিলভার রঙের পাওয়ার ক্লাসে ঢাকা চোখ দুটোই দৃষ্টি গভীর হলো, আওড়ালো। খবরে জানলাম বিয়া করছে আদিল মির্জা। সাধারণত মনে হইতাছে না, লাভসাপের ব্যাপার আছে এখানে। বউরে হেপি টাইট সিকিউরিটির ভেতরে তো রাখেই, সাথে শ্বশুরবাড়ির ওপরও লোক পাঠাইছিলাম ওর বডিগার্ড চতুর্দিকে। কিছু বুঝছেন? আলমগীর সাহেব খানিকটা অবিশ্বাসও নিয়েই বললেন, দুদিনের এক মাইয়ার জন্য রিস্ক নিব? আদিল মির্জা ওরা চিনো তুমি? আমার মাইয়ার তো দিছিলাম ওর সাথে বিয়া। ভাবছিলাম মাইয়ারা দিয়া বাঁধতে পারবই আমার সাথে। রিনার প্রতি যদি ওর বিন্দুমাত্র ইন্টারেস্ট থাকতো তাইলে ওরে আমি টাইনা ধরতাম কসম। অথচ এত বছরে একটা বন্ধন থেকে যখন রিনার আনলাম চোখের পলকও ফেলে নাই হালার পুঁতে। আটকানোর কথা তো কোনো চেষ্টাই করে নাই। উল্টো রিনার দ্বিতীয় বিয়েতে আমার জন্য পাঠাইছে ইতালির সিগারেট। থু! ভদ্রলোকের মুখে তেতো হয়ে ওঠে। বিড়বিড় করলেন, বাকিটা দেখা যাইব। আমার সময় পরিশ্রম টাকা সব নষ্ট। রেওয়াজ ভাবুকভাবে মাথা দুলালো, ভীষণ দৃঢ়ভাবে বলল, কাহিনী আছে।
এখানে সওদাগর সাহেব? আমার অনুমান সত্য হওয়ার সম্ভাবনা দারুণ। আদিল মির্জা গুরুতর উইকনেস আছে এই বর্তমান বইয়ের উপরে, ধারণার বাইরেও হইতে পারে। কোন পর্যায়ে গেলে ও ওর বইয়ের পাশাপাশি বইয়ের বাপের বাড়িও গার্ডস রাখে, তাও অবলা। যেই সব গার্ডস না ওর ডেনের গার্ডস, ওর পার্সোনাল গার্ডস সব। আলমগীর সাহেবের চোখ তীক্ষ্ণ হয়, থমথমে ওই মুখে চেয়ে রেওয়াজে গলা নামিয়ে ফিসফিস করে, একটা রিস্ক দেবেন নাকি সওদাগর সাহেব? হালারে টলাইতে পারলে চৌধুরীদের সামলানো সহজ হইয়া যাইব। আলমগীর সাহেব ভাবুক, মাথা দুলিয়ে কোনো রকমে আওড়ালেন, সময় দাও আমি ভাবি। রেওয়াজ উঠে দাঁড়ালো, তাহলে আসি, আমাকে জানিয়েন, দেরি করা যাইব না কিন্তু। গম্ভীর মুখে শুধু মাথা দুলালেন আলমগীর সাহেব। রেওয়াজ পিকফ্রেশ হাতে বেরিয়ে গেল। টি টেবিলের ওপরে রাখা দামি গ্লাসের ভেতরটা মদে ভর্তি ছিল, ওটা ওভাবেই তুলে ছুঁড়ে মারল তিনি। গ্লাসটা স্পর্শ করেছে আকাশি রঙের টি টেবিলে, মুহূর্তেই দুটো মিলেমিশে ভাঙচুরের শব্দ গোটা লিভিং রুমে ভরে গেল। এটা বিন্দুমাত্র কাঁপল না আলমগীর সওদাগরের পাশেই দাঁড়ানো নৈবত্যের শরীর। পড়ল না চোখের পাপড়ি, ওর গম্ভীর মুখে একরকম রইল বসে তীব্র ক্রোধের সামনে। আলমগীর সাহেব রেগে মেগে অস্থির ভঙ্গিতে পাচারি করে যাচ্ছেন, কণ্ঠ থেকে ঝরে পড়েছে আগুনের ফুলকি। একটা অবাধ্য পয়দা করছি, কাজের কাজ কিচ্ছু হয় না, কত টাকা খরচ করছি এই আজাদ কুজাত মাইয়ার পেছনে। হ্যাঁ, ওর আইডিয়া আছে কত টাকা ইনভেস্টমেন্ট এখানে যুক্ত। ওই এখন প্রেমের ভণ্ডামি দেহাই আমারে, ওর মায়ের মতন ওরেও আমি মাটির তলে কায়রা ফেলামু। বান্দির বাচ্চা চেনে আমারে, বারবার করে বলছি আজকে ওর থাকা লাগবো, কোটি কোটি টাকার সম্পত্তি। ওই বান্দির পুত্রা তো এক কানা করেও ছাড়তো নারাজ। আমি এতগুলো বছর অপেক্ষা করছি কি খালি হাতে থালা হাতে ফেরার জন্য? আলমগীর সাহেব থমকালেন, হুঙ্কার চড়ে আদেশ চললেন নৈবত্যতে, লাগাও ওর হাত পা বাইন্ধে আমার কাছে নিয়ে আয়। আমার শত্রু, আমার জানের পেছনে লাগা কুত্তার জন্য ও কান্দে, আমার বিপক্ষে যায়, অবাধ্য হই, ওরে আমি মেরে ফেলবো। নৈবত্য বাধ্যভাবে মাথা দুলাই, ওর পাশে দাঁড়ানো শাহাদত সামান্য অসন্তুষ্ট হয়। বছর ধরে বস নাইপত্যকে অতিমাত্রায় লাই দিচ্ছে, যার পছন্দ হচ্ছে না। বডি গার্ডসদের মধ্যে শাহাদত আলমগীর সওদাগরের কাছে নিজে পালিত নৈবেদ্য আউটসাইডার। একটা আউটসাইডারকে এতটা ভরসা করা কি ঠিক? পর মুহূর্তে দীর্ঘশ্বাস ফেলল। ভরসা করবেই নাই বা কেন? সেবার নৈবত্য নিচে বুক পেতে গুলি খেয়েছে আলমগীর সওদাগরের জন্য। এরপর থেকে অন্ধবিশ্বাস করেন আলমগীর সওদাগর, অথচ শাহাদত পারে না কেন যেন পুরোপুরি বিশ্বাস করতে। একটা খচখচে সন্দেহ থেকে যায়। আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘের মতো দুয়াটে সেই স্মৃতি, অবুঝা অবুঝা সেই চোখের চাদরে চড়ানো তুলোর মতো নরম। বিশাল লিভিং রুমের সোফায় খুব সুন্দরী একজন নারী বসে আছেন, পরনে সিল্কের দামি শাড়ি, কালো ভীষণ ভীষণ বড় চুলগুলোতে পরিপাটি করে খোপা করা। কি সুন্দর সেই নারীর চোখ মুখ, গায়ের রং, হাসলে মনে হয় পদ্মফুল ফুটেছে। নিপুণ দৃষ্টিতে চেয়ে যখন কথা বলল, কি নরম শোনালো, মন চাইলো শুনেই যেতে। বাবা, এই যে আমার লক্ষ্মী বাবাটা, সোনা বাবাটা, আপনার দুষ্টু বাবার মতন মোটেও দুষ্টু হবেন না কেমন? খুব খারাপ লোক সে, ভীষণ ভীষণ খারাপ। তার মতো হওয়া যাবে না কিন্তু। আপনি পড়াশোনা করেন, সৎ হবেন, মানুষের মতো মানুষ হবেন, জীবনে চমৎকার কিছু হবে আপনার নানার মতো। জানেন তো আপনার নানাকে, সহজ সাহসী যোদ্ধা সে, অমন হবেন, বুঝেছেন? খিলখিলিয়ে হেসে ওঠে সামনে দাঁড়ানো হাফ প্যান্ট পরা সুন্দর দেখতে ছেলেটা। ছেলেটার চেহারায় সেই নারীর চোখে মুখের প্রতিচ্ছবি আছে। ছেলেটা হেসে লুটোপুটি খেলো শরীরে নারীর কোলের ভিতরে। সেই হাসির শব্দে রাঙিয়ে উঠল মির্জা দেওয়ালে দেওয়ালে ভেসে বেড়ালো। সাথে হাসলো সেই সুন্দর দেখতে নারীটিও। মুখ নামিয়ে সন্তানের মুখে চুমুর ঝড় তুলল। তখনই দুয়ার থেকে ভেসে এলো এক পুরুষালী কণ্ঠ, যে কণ্ঠে একরকম অধিকা শক্তি আছে, আছে গাম্ভীর্যের প্রভাব। তারপরও কেমন অসহায় শোনালো এক মুহূর্ত, গুলনাহার, এই কিন্তু ঠিক হচ্ছে না। দিস ইজ মাই সন, মাই ওসমান মির্জার ছেলে। দেওয়ালে বিশাল ঘড়ি কাটা ঘুরছে ৩:২৯। ঘরটা গুটগুটে অন্ধকার, নিষ্প্রাণ। সোফার হাতলে মাথা এলিয়ে দেওয়া আদিলের চোখজোড়া বন্ধ, কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে, বুকের ওঠানামার গতি দ্রুত ও স্বাভাবিক। ঘরের ভিতরে থাকা তার চোখজোড়া বন্ধ থেকেও অনবরত নড়ছে। চোখের কোণ বিয়ে করল এক ফোঁটা চোখের জল। ঠোঁট নড়াতে চাচ্ছে, তবে পুরোপুরি নড়ছে না। নীরবতা ভাঙল অনেকটা সময় পর। একটি শব্দের ডাক ভেসে বেড়ালো ঘরের দেওয়াল জুড়ে, মা মা মা। দরজায় ঢোকা পড়ল তখনই একের পর এক। শান্ত ডাকলো, বস। আদিলের ঘোর ভাঙে, চায় অস্পষ্ট, ভাষা চোখে। ইতিমধ্যে প্রবেশ করেছে শান্ত, ঘরের বাতি জ্বালিয়েছে। বসের এমন অবস্থা দেখে ও অবাক হয় না, তবে ভীষণ দ্রুততার সাথে এক গ্লাস পানি এনে রাখে সামনে। আদিলের ঘোর কাটে। এক ফোঁটা চোখে জলের তাক তখনও বিদ্যমান। চোখে মুখে সেই অসাধ্য ছিটে ফোঁটা আর নেই, বরাবরের মতোই নির্বিকার, চূড়ান্ত গম্ভীর। পানির বোতলে এক গ্লাস মদ ঢালে গিলে ফেললো এক টানে। গ্লাসটা শক্ত করে রেখে ব্যান্ডেজ করা হাতে একটা সিগারেট ধরাতে ধরাতে বলল, এসেছে। এলিন এসে দাঁড়িয়েছে শান্তর পাশে,
বলে বাংলোতে। আদিল উঠে দাঁড়ালো। তার উদাম পেশিবহুল শরীর ঘামে চিকচিক করেছে। এক একটা মাংসপেশি ফুলে পেঁপে উঠেছে। সতেজ হয়ে আছে তাদের বাজ পাখিটা। কি রুক্ষ সতেজ আর কালো দেখালো ওটাকে। হিংস্রতাকে আরও গাঢ়ভাবে সম্বোধন জানালো যেন। আদিল হাতে তুলে নিল পিস্তলটা, প্যান্টের পকেটে পেছনে ঢুকালো ওটাকে। বেলটা সেটা ফ্লোরে ছুঁড়ে মেরেছিল। ওটা তুলে হাঁটা ধরল। এলেনো পিছু পিছু বেরোচ্ছে। শান্ত দ্রুত একটা শার্ট নিয়ে বসের পেছনে ছুটল। পুরো বাড়ি নীরব। আদিলের পাজোড়া থামলো দোতলায় এসে। তখনও শক্তপোক্ত হাতটা বেল বাজছে। এভাবেই এগিয়ে এলো হৃদি রুমের সামনে। ঠেলে দিয়ে বুঝলো ডোর লকড। আদিল হাত বাড়াতেই এলেন চাবিটা দিল। আদিল দরজা খুলে নিঃশব্দে ঢুকলো ভেতরে। বেডের পাশে নাইট স্ট্যাম্প মৃদু আলোয় স্পষ্ট রোজার মুখ। মিষ্টি ঘুমে আবদ্ধ ওর বুকের বিড়াল ছানার মতো লেপটে আছে রীতি। আদিল কয়েক কদম এগিয়ে গেল। এসে দাঁড়ালো সামনে। তার ছায়ায় ঢেকে গেল রোজার উজ্জ্বল মুখ। আদিল ঝুঁকলো। নির্বিশেষে দেখলো রোজার ঘুমন্ত চোখ মুখ। মুখ নামালো, ঠোঁট ডুবালো রোজার নরম গালে। এতে মেয়েটা নড়ে উঠল, গঙ্গালো। আদিল তাকায় মেয়ের দিকে। কপাল কুচকে ঠোঁট ছুঁয়ে অবশেষে বেরিয়ে এলো। আর ফিরেও তাকালো না। শান্ত এগিয়ে গেলেন কালো রঙের শার্টটা। আদিল হাঁটতে হাঁটতে শার্টটা গায়ে জড়াচ্ছে। থেমে থেমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। বিপরীতে শুনেও শুনছে না শান্তর অনুমান। ইতিমধ্যে গাড়ি দরজা খুলে ধরেছে স্বপন। আদিল উঠে বসে। সামনে বসলো শান্ত। এলেন 6টা গাড়ি এই অন্ধকারে বেরিয়ে গেল মির্জা বাড়ি ছেড়ে। নীরব শুনশান ভেজা রাস্তা জুড়ে 6টা গাড়ির আধিপত্য জুড়ল। দ্রুত গতিতে ছুটে চলেছে গন্তব্যের উদ্দেশ্যে। যখন গন্তব্য এসে থামলো ততক্ষণে মৃদু আলো ফুটতে শুরু করেছে পৃথিবীর বুকে। পিনপতন নীরবতায় ঠেকে থাকা এই বাংলোটার আড়ালে অবছায়া জড়ালো। দরজা খুলে ধরতেই আদিল গাড়ি থেকে বেরিয়ে এলো, সোজা ঢুকলো ভেতরে। বাংলোর ভেতরটা অনেকটা গোডাউনের মতো, পদে পদে রহস্যের বেড়াচাল। বাংলোর ভেতরে বেশ একটা পুরনো দেওয়াল, অথচ ওটা ঠেলতেই দরজার মতো খুলে গেল। প্রবেশ করে আদিল, পেছনে শান্ত আর এলেনো। মধ্যে একটা বড় বোর্ড পাতা। বোর্ডের মধ্যে মোটা দড়িতে বেঁধে রাখা হয়েছে যাকে, সে নাদিম। চোখ মুখ দিয়ে রক্ত গড়িয়ে পড়েছে। উলঙ্গ শরীরে সহস্র ক্ষত। ক্ষত বিক্ষত শরীরের দিকে তাকালো না আদিল। শোনার প্রয়োজন বোধ করলো না দুর্বল গলায় বলতে চাওয়া নাদিমের একটা কথাও। আদিল সোজা এসে বসলো কালো দেড়তারের সোফাটায়। একটা সিগারেট ধরাতে ধরাতে তাকালো বোর্ডের পাশে দাঁড়ানো শরীরের ওপরে মাথা থেকে পা পর্যন্ত ঢেকে থাকা লোকটা যন্ত্রের মতো নড়ল। খুলল মুখের মাস্ক। সাদা সাদা নকল চুল। যাকে দেখে থমকালো নাদিমের রক্তাক্ত চোখ। বোবার মতো শব্দ করতে চাইল। নিজেকে ছদ্মবেশে সাজিয়ে রাখা লোকটার চোখে মুখে তখনও নামানো। সোজা হয়ে দাঁড়ালো আদিলের সামনে। হাঁটু ভেঙে বসলো। ডাকলো, বস। আদিলের চোখের মুখে তৃপ্তির ছায়া। সহসা চাপপাশের তাকেতে চাপড়ে দেয় লোকটার কাঁধ। গর্ব নিয়ে বলল, মাই বয়, ইউ ডিড অ্যান এক্সেলেন্ট জব। প্রাউড অফ ইউ, মাই টাইগার। লোকটা মাথা তুলল। চোখে মুখে দৃঢ়তা, শ্রদ্ধা, একরকমের ভক্তি। আদিল ডাকলো, নৈবদ্য। নৈবদ্যের চোখে মুখে শব্দ, জি বস, আদেশ করুন। সূর্যের প্রথম কিরণ জানালার কাছে ঝিলমিল করেছে তখনও। সোনালি রঙের স্পর্ধা উড়েছে হালকা বাতাসের স্পর্শে। কিরণ এসে সোজা শুয়েছে হৃদির চোখে মুখে। বাচ্চাটা তখনও আরও গভীর ঘুরে মিশেলে রোজার শরীরের সাথে। মাথাটা কুচে দিল রোজার বুকের ভেতরে। অস্পষ্ট কিছু শব্দ করে বোঝালো। ভারী বিরক্ত ও। এই সূর্যের রশ্মি তাকে বিরক্ত করেছে। রোজা হাত বাড়ালো। হাতের ছায়া ফেলে সূর্যের কিরণ থেকে আড়াল করলো মিষ্টি বাচ্চা মুখখানি। এতে বাচ্চাটা সন্তুষ্ট। স্বস্তিতে নাক মুখ দিয়ে এমন শব্দ করলো যেন মুহূর্তেই ওর গা কাটা দিয়ে ওঠে। মনে পড়লো গতকাল রাতের ঘটনা। আদিল তো এভাবেই অদ্ভুত শব্দ করেছিল ওর কোলের ভেতরে মিশে গিয়ে। সাথে সাথে মেয়েটা দুপাশে মাথা নাড়িয়ে অবাধ্য ভাবনাগুলো সরিয়ে ফেলল। ঘড়ির কাঁটা করছে 6টায়। রীতিকে আর ডাকতে ইচ্ছে করলো না রোজার। ওকে সাবধানে বুক থেকে সরাতে ওঠাতে চাইলে রীতির ঘুম ভেঙে যায়। ভাষা ভাষা দুশোর চোখে চেয়ে অসন্তুষ্ট। মম। রোজা মুখ নামিয়ে ঠোঁট ছোয়ালো কপালে। ঘুমাও তুমি, মা। আমি ওয়াশরুম থেকে আসছি। রীতি ঘুমঘুম চোখে বোকার মতো হেসে রোজাকে আষ্টেপৃষ্টে জড়িয়ে আওড়ালো। আমিও যাব ওয়াশরুম। রোজা ওকে কোলে নিয়ে ওয়াশরুমে এলো। দুজনে একসাথে দাঁত ব্রাশ করলো, হাত মুখ ধুলো। পরিশেষে রীতিকে তৈরি করে নিচে নেমে এলো। ব্রেকফাস্ট করলো। খেয়াল করলো বাড়িতে আদিল মির্জা নেই। নেই তার কাছের বডিগার্ডস। অগত্যা ভীষণ আরামের সাথে রীতিকে নিয়ে খেতে বসলো। নিজে হাতে খাইয়ে দিয়েছিল। অমন সময় রীতি খেতে খেতে ছোট ছোট চোখ করে আদরে ভঙ্গিতে প্রশ্ন করলো, ড্যাড কোথায় মম? রোজার হাত থামলো। তাকালো মারিয়ম বেগমের দিকে। ভদ্রমহিলা খাবার পরিবেশন করতে ব্যস্ত। তাকালেনও না। রোজা কিভাবে জানবে ওই জলদস্যু কোথায়? গতকাল ওকে কি জ্বালানোটাই না জ্বালিয়েছে। অথচ এসব তো আর বাচ্চাটাকে বোঝানো যায় না। অগত্যা অসহায় লুকিয়ে বলল, কাজে বেরিয়েছে, দ্রুত ফিরবে। রীতি উচ্ছ্বাস নিয়ে বলল, কে কল করো ড্যাডকে, আমার কথা বলবো।
রোজার মুখ কুঁচকে আসতে চাইলো। ও তো মোটেও কথা বলতে চায় না, একদমই না। অগত্যা মেয়েটাকে ভুলিয়ে ভালিয়ে রেখেছে সারাটা সকাল জুড়ে। দুপুরের দিকে একটা শপের ম্যানেজার এলো শপিং বুকলেট নিয়ে। রোজার ইচ্ছে করলো পুরো শপের জিনিসপত্র কিনে জলদস্যু টাকার পাহাড় কমাতে, কিন্তু তা করতে ওর বিবেকে বাঁধল। ও তো আর অমানবিক না। বিকেলের নরম আলো ধীরে ধীরে মিশেছে মির্জা বাড়ির গায়ে। থোর তিতানের ঘেউ ঘেউর শব্দে পাখির দলবল বেঁধে উড়ে পালানোর শব্দ ভেসে বেড়াচ্ছে। ড্রাইভ হয়ে রাস্তা দখল করে রেখেছে 6টা কালো রঙের গাড়ি। সবগুলো মাত্রই প্রবেশ করেছে। আদিল মাত্র বেরিয়ে এসেছে, দাঁড়িয়েছিল বাড়ির সামনে। থোর তিতান আর দুপাশে এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে, তবে এখন ছিটকে সরে গিয়েছে। গার্ডেনের ইলিয়াস উদ্দিন চাচাও যন্ত্রের মতো শ্বাস বন্ধ করে দাঁড়িয়ে আছে। সবগুলো বডিগার্ড বাগান জুড়ে থমকে আছে, ওদের গলার শ্বাস আটকে আছে। শান্ত হতবাক চোখে তাকিয়ে আছে আদিলের দিকে, যার গা বেয়ে জল গড়িয়ে পড়ছে। ওপর থেকে ফেলা পানি তখনও ঝর্ণার মতো আদিলের গায়ের উপরেই পড়েছে। দোতলায় দাঁড়ানো রোজা থমথমে থতমত খেলো। মারিয়ম বেগমের দুপা এমনভাবে কাঁপছে যে ভদ্রমহিলা হাঁটু করে বসে পড়েছেন। সকালের অমন হতভম্ব অবস্থা দেখে রোজা অনুশোচনায় ভুগল। মারিয়ম বেগম পানি নিয়ে এসেছিল বারান্দায় টবগুলোতে পানি দিতে। রোজা পাশে দাঁড়িয়ে দেখছিল। তখনই দেখতে পেল সারাদিন পর আদিলকে ফিরতে দলবল দিয়ে একদম হাতের নিচে থাকা শয়তানকে ধরল ওকে। অমনি মরিয়ম বেগমের হাত কাত করে সবটা মানে আদিলের উপরে ঢেলে দিল। আদিল তখন মাথা তুলে তাকিয়েছে দোতলায়। রোজার মুখে পড়েছে মিঠা রোদ্দুরের ঝলক, ঝলমল করেছে। রোজা দুর্বল হেসে কোনো রকমের সাফাই গাওয়ার সুরে গেয়ে উঠেছিল। হাত ফসকে পড়ে ও কথা শেষ করতে পারেনি। আদিল আদেশ জোরে, শান্ত স্যুট নিয়ে আয়। শান্ত তক্ষুনি ভেতরে প্রবেশ করলো ঝটপট। রোজা আটকে রাখা শ্বাস ফেলল, স্বস্তিতে চোখ বুঝল। যাক, কিছু বলেনি। জলদস্যুর অমন চেহারা দেখে ওর গলাটা শুকিয়ে মরুভূমিতে পরিণত হয়েছে। দ্রুত সরে এলো ওখান থেকে। দেখল না আদিলের বড় কদমে বাড়িতে ঢোকার দৃশ্য। রোজা এসে বসলো বিছানায় এক কোণে। রীতির কাপড় চোপড়গুলো ভাঁজ করতে করতে শুরু করলো। মেয়েটা লিভিং রুমে কার্টুন দেখছে। কাপড় ভাঁজ করে রোজা নামবে, তখনই অল্প খোলা দরজাটা ভীষণ শব্দ করে মেলা হলো। দরপড়িয়ে ওঠে রোজা। দরজার দিকে তাকাতেই ওর গলা শুকিয়ে আসে। আদিল ইতিমধ্যে দরজাটা লক করেছে। তার ভেজা চুলগুলো কপালে মিশে আছে। লেপটানো শরীরে লেপটে আছে ভেজা শার্টটা, হাতে ছাই রঙের স্যুট। রোজা হতবিহ্বল ভঙ্গিতে বলল, কি করছেন? আদিল প্রত্যুত্তরে কিছু বলল না, তবে বাতাসের গতিতে এলে রোজার সামনে এক হাতে সোজা সাপটা শার্ট খুলতে শুরু করলো। এতে বেচারি হতবিহ্বল। কথা নেই বার্তা নেই, এই লোক শুধু উলঙ্গ হতে চায় কেন? মাথাটা ঘুরিয়ে ও এলোমেলোভাবে আওড়ালো, আপনি পাগল? আপনার সমস্যা কি? আদিলের কাটকাট জবাব, আই এম চেঞ্জিং। কিং কর্তব্য রিমোট রোজা বড় করে তাকাতেই আদিল পুনরায় বলে, ইন ফ্রন্ট অফ ইউ। সুযোগে আপনি ভালো মতো আপনার ভবিষ্যৎ দেখে নিতে পারেন মিসেস আদিল। রোজা আতঙ্ক বাকরুদ্ধ। ও দ্রুত সরে যেতে চাইল, পারল না। আদিল ওকে বিছানায় আর দেওয়ালের সাথে এক কোণে করে আটকে রাখে। ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলেছে কোথাও একটা। এরপর ছুঁয়েছে প্যান্ট। প্যান্ট খুলতে দেখে রোজার মুখ নীল হয়ে এলো। দ্রুত ঘুরে গেল। আদিল অবশ্য ওকে ঘাটায় না। সে ওখানে রোজার সামনে দাঁড়িয়ে প্যান্ট খুলে। নতুন স্যুটটা অনেকটা সময় নিয়ে এক এক করে পড়ে। রোজা পুরোটা সময় বিড়ালের মতো চোখ মুখ বুঝে লেপটে ছিল দেওয়ালের সাথে। ও কল্পনায় আনতে পারে না একটা পুরুষ মানুষ এতটা বেলাজেও হতে পারে। স্যুট পরিবর্তন করে আদিল অবশ্য দাঁড়ায়নি, বেরিয়ে গিয়েছে। রোজা প্রাণ ভরে শ্বাস নিল। ওর দম বন্ধ হয়ে এসেছিল প্রায়। তাকালো দরজার দিকে, এরপর ফ্লোরে। সবকিছু ফ্লোরে ফেলে গিয়েছে। রোজা ওসবে হাতেও দিল না, চোখ মুখ কালো করে থাকলো। নিচ থেকে তখন রীতির ডাক পড়েছে, আওয়াজ করে সমানে ডাকছে। রোজা অবশ্য বেরোলো। করিডোরে দাঁড়াতেই দেখলো রীতি কোলে আদিলের। আদিল দাঁড়িয়ে আছে বডিগার্ডসদের মধ্যে। শান্ত তখন অপ্রস্তুতভাবে মুখ খুলছে আর বন্ধ করেছে। আদিল অবাক আশ্চর্য হয়ে প্রশ্ন করলো, কি বলবি? এলিন স্বপন ক্লান্ত ধ্রুব সহ সবগুলো ছোটে ঠোঁট টিপে রেখেছে। চোখে মুখে রহস্য। শান্ত তোতলায়, বস আদিল ভ্রু তুলে, আমি বিয়ে করতে চাচ্ছি। আদিল থমকালো, পর মুহূর্তেই বাম হাত রাখলো শান্তর কাঁধে। আশ্বস্ত করে বলল, তা তো জানি। শান্ত তখনও মিনমিন করে যাচ্ছে, বস মানে? শান্ত চোখ মুখ খিচে চোখ জোড়া শক্ত করে বন্ধ করে উচ্চকণ্ঠে অনুরোধের সুরে বলল, বস আমার গ্রামে আমার বিয়ে খেতে আসুন প্লিজ। পিনপতন নীরবতা বইল খানিকক্ষণের। শান্ত শ্বাস বন্ধ করে আছে। বাকিদেরও একই অবস্থা। নীরবতা ভেঙে আদিলের সংক্ষিপ্ত জবাবে, তোর বিয়ে আর আমি থাকবো না? শান্ত চমকে ওঠে। দ্রুত যখন মাথা তুলে তাকাই দেখতে পাই বসের শান্ত দৃষ্টি। আনন্দে চিৎকার করে ওঠে, দু হাতে চাপড়ে ধরে পেছন থেকে শান্তর কাঁধ চেঁচাই, বস যাচ্ছে। শান্ত তখনও অবিশ্বাস নিয়ে চেয়ে আছে। যখন মস্তিষ্ক কাজ করে ও দিশাহারা হয়ে পড়ে, আনন্দে ভেসে যায় ভেতরটা।
ততক্ষণে লিভিং রুমে জুড়ে একটা উচ্ছ্বাস বয়ে গেল। সবাই হই হুল্লোড় দেখে নিজের অজান্তেই রোজা ঠোঁটের কোণে প্রসারিত হয়। শান্ত ততক্ষণে বসের চারিপাশে ঘুরে একটা এলোমেলো ডান্সের স্টেপ দিতে দিতে গলা তুলে একটা গানের কিছু লাইন গেয়ে উঠেছে। ওর আশেপাশে এলেন স্বপন, ক্লান্ত, ওরাও করেছে। সর্পদংশনে মারিয়া আবার ওজা হোক কেমনে, নিশীথে যাব ফুল বনে, আমার মালকা বোনও দিলে কোলে। এই গানটা আমার এত পছন্দের। আজকের সবচেয়ে হাস্যকর একটা লাইন ছিল যে আদিল মির্জা সে ওখানে রোজার সামনে দাঁড়িয়ে প্যান্ট খোলে। বা এটা পড়ার সময় আমি এত আটকে গিয়েছি আর আমি এত একা একাই হাসছি, নিজের কাছে মনে হচ্ছিল যে দাস তুই কি পাগল হয়ে গিয়েছিস, একা একা এত হাসছিস।